আসসালামু আলাইকুম। গুণগত রসায়নের প্রিমিয়াম লেকচার সিরিজের প্রথম ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। এই পুরো লেকচার সিরিজে আমরা প্রত্যেকটা টপিককে এমন ভাবে পড়বো যেন গুণগত রসায়নের বেসিক থেকে অ্যাডভান্স আমাদের সবকিছু কভার হয়ে যায়। আমরা খুব বেশি কথা বাড়াবো না, ডিরেক্ট চলে যাব লেকচারে। তাহলে চলো আমরা দেখি যে আজকে আমরা প্রথম লেকচারে কি কভার করার চেষ্টা করব। দেখো, আমরা প্রথমেই দেখছি যে গুণগত রসায়নের প্রথম লেকচারে আমরা টপিক অ্যানালাইসিস করব, অর্থাৎ গুণগত রসায়নের পুরো চ্যাপ্টারে তুমি কি কি পড়বে আমি তোমাদেরকে এমন ভাবেই পড়াবো, আমি তোমাদেরকে ধরে নিব যে তোমরা গুণগত রসায়ন আগে কখনো পড়ো নাই, এবং যারা পড়ছো তারা তো পড়ছোই, এবং তোমাদের এমন ভাবে পড়ায় দিব যেন তোমরা এই পুরো লেকচার সিরিজটা দেখার পরে বলতে পারো যে না, আমি গুণগত রসায়নে এখন সবকিছুই পারি। তো প্রথমেই আমরা টপিক অ্যানালাইসিস করব, অর্থাৎ গুণগত রসায়নের কোন টপিক গুলো থেকে প্রশ্ন আসে, কোন টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট, কোন টপিক গুলো লেস ইম্পর্টেন্ট, সবকিছু নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আসো, আমাদের গুণগত রসায়ন যে চ্যাপ্টারটা আছে সেইটার সাথে তোমরা যদি একটু 9-10 কে রিলেট করার চেষ্টা করো, তাহলে 19-এ তোমরা যে 3 নাম্বার চ্যাপ্টারটা পড়ছো, মনে আছে কিনা তোমাদের, যে পরমাণুর গঠন, সেই চ্যাপ্টারটার কিছু টপিক মিল আছে। অর্থাৎ পরমাণু গঠন চ্যাপ্টারে তোমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এসব নিয়ে পড়ছো, পারমাণবিক সংখ্যা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছো, ভর সংখ্যা, আইসোটোপ, সেই জিনিসগুলোকে তোমাদের এখানে পড়তে হবে। তার মানে প্রথমেই আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে একটা পরমাণুর যে গঠন। এই চ্যাপ্টারের প্রথম টপিকই হচ্ছে পরমাণুর গঠন, অর্থাৎ আমাদেরকে ইন ডেপথ থেকে পরমাণুর গঠন সম্পর্কে জানতে হবে, যে একটা পরমাণু কিভাবে গঠিত, তার মধ্যে কি কি আছে, সেগুলো কিভাবে মেজার করতে হয়, সেখানে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম আছে কিনা, সবকিছু আমাদেরকে পড়তে হবে। এবং তার জন্য এই পরমাণুর গঠন আলোচনা করতে গিয়ে বিভিন্ন মডেলগুলো আবিষ্কৃত হয়েছে, সেই মডেলগুলো আমাদেরকে পড়তে হবে। অর্থাৎ পরমাণুর গঠন সম্পর্কিত যে মডেলগুলো আছে সেগুলোকে আমাদেরকে পড়তে হবে। এটা হচ্ছে প্রথম টপিক এই চ্যাপ্টারে। এবং সেই মডেলগুলোর মধ্যে কি কি আছে, সেই মডেলগুলোর মধ্যে আছে হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, যেটা তোমরা 9-10-এ পড়ছো, রাদারফোর্ড পরমাণু মডেল। এরপর হচ্ছে বোর পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। এরপরে হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। এইটা তোমরা ইন্টারভিউ কোশ্চেন পড়বা, যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বলে যেটা আছে সেইটা। এবং আরটা হচ্ছে তোমার ডি ব্রগলির যে মতবাদটা আছে সেটা তোমাকে পড়তে হবে, ডি ব্রগলি। অর্থাৎ টোটাল 4টা জিনিস এখানে পড়তে হবে: রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, হাইজেনবার্গের যে অনিশ্চয়তা নীতি, এবং ডি ব্রগলির যে দ্বি তত্ত্ব আছে সেটা তোমাকে পড়তে হবে। এবং আরেকটা জিনিস আছে, এটা ছোট্ট করে দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার শ্রোডিঞ্জার। শ্রোডিঞ্জারের যে পরমাণু মডেল বা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা সম্পর্কিত যে ইকুয়েশনটা, সেটা সম্পর্কেও কিছু পড়ালেখা আমাদের ইন্টার লেভেলে আছে। তাহলে প্রথমে আমাদের কি কি করতে হবে, আমাদের প্রথমে এই চ্যাপ্টারে পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করা আছে সেটা পড়তে হবে। এবং পরমাণুর গঠন পড়তে গেলে আমাদের পরমাণুর মডেলগুলো, অর্থাৎ আমাদের আগে যেসব বিজ্ঞানীরা হচ্ছে বা যেসব কেমিস্ট বলতে পারি, তারা কি করছে, পরমাণুর গঠনের চিন্তা ভাবনা করছে, তারা কি কি জিনিস আবিষ্কার করছে, কি কি ভুল করছে, কি কি জিনিস ঠিক বলছে, সেই সবগুলো জিনিস নিয়ে তাদের পরমাণু মডেলগুলো আমরা আলোচনা করব। যেখানে আমরা রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল আগের ক্লাসে পড়ছি 9-10-এ, এখানে একটু পড়বো। এবং হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি, তারপর হচ্ছে ডি ব্রগলির যে দ্বি তত্ত্ব আছে সেটা, এবং শ্রোডিঞ্জার যে ইকুয়েশন আছে সেটা নিয়ে আমরা হালকা পাতলা আলোচনা করবো। এটা থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে না। বেশিরভাগ প্রশ্ন কই থেকে আসে ভাই? রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল থেকেই বেশিরভাগ প্রশ্ন আসে। সো এগুলোর মধ্যে আমাদের 3 স্টার ইম্পর্টেন্ট হচ্ছে রাদারফোর্ড আর বোরের পরমাণু মডেল, বাকিগুলো থেকে খুব একটা প্রশ্ন আসে না। এরপরে আসো, যখন আমরা পরমাণুর গঠন শিখে যাব তখন আমাদের কি কি করতে হবে, বিভিন্ন ম্যাথ করতে হবে। এই পরমাণুর গঠন সম্পর্কিত বিভিন্ন ম্যাথ আমাদের আসে, পরমাণুর গঠন সম্পর্কিত বিভিন্ন ম্যাথ। এর মধ্যে ভাই কি কি আছে, এর মধ্যে হচ্ছে তোমার ইলেকট্রনের যেই কক্ষপথে ঘুরে সেই কক্ষপথের ব্যাসার্ধ আমাদেরকে বের করতে হবে, সেখানে সেটার বেগ আমাদের বের করতে হবে। এরপর হচ্ছে সেখানকার শক্তি আমাদেরকে মেজার করতে হবে। অর্থাৎ ইলেকট্রন যেই কক্ষপথে ঘুরে সেই কক্ষপথের ব্যাসার্ধ আমাদেরকে বের করতে হবে, সেখানে ইলেকট্রনের বেগ বের করতে হবে, এবং ইলেকট্রনের শক্তি বের করতে হবে। সে যে কক্ষপথে ঘুরতেছে সেই কক্ষপথে শক্তি বের করতে হবে। এরপর আমাদের হচ্ছে বর্ণালী, আমাদের 9-10-এ কিন্তু বর্ণালী ছিল না, সেই বর্ণালী রিলেটেড ম্যাথ গুলো আমাদেরকে করতে হবে। বর্ণালী রিলেটেড ম্যাথ গুলা আমাদেরকে করতে হবে, ঠিক আছে। এরপর দেখো, যখন আমরা বর্ণালী রিলেটেড ম্যাথ করে ফেলবো, এরপর আমাদের কি কি পড়তে হবে, এরপর আমাদেরকে পড়তে হবে হচ্ছে
শিখা পরীক্ষা আয়ন শনাক্তকরণ, এগুলো একটু থিওরিটিক্যাল পড়ালেখা। আমি দুই দিন সম্পর্কে একটু হালকা করে বলতেছি যে শিখা পরীক্ষা কি, শিখা পরীক্ষা হচ্ছে তুমি ফ্লেম টেস্ট অর্থাৎ আগুনের শিখা দেখে বুঝবা যে কোনটা কোন ধাতু, এবং আয়ন শনাক্তকরণ করে তুমি কি করবা, বিভিন্ন টেস্ট বা পরীক্ষার মাধ্যমে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে তুমি বুঝবা যে কোনটা কোন আয়ন, অর্থাৎ এটা দিয়ে তুমি আয়নকে শনাক্তকরণ করবা। আর শিখা পরীক্ষার মাধ্যমে আগুনের যে শিখা বা ফ্লেমটা আছে সেটা দেখে তুমি বিভিন্ন পরমাণুকে শনাক্তকরণ করতে পারবা। এই থিওরিটিক্যাল পড়ালেখাগুলো আমাদের ব্যবহারিক অংশ পড়তে হয়, আবার থিওরিটিক্যাল প্রশ্ন কিন্তু গ ঘ নাম্বারে চলে আসে। তাহলে শিখা পরীক্ষা এবং আয়ন শনাক্তকরণ এই দুটা থিওরিটিক্যাল পড়ালেখা তোমাকে করতে হবে। এরপর 4 নম্বরে আমাদেরকে দ্রাব্যতা কেএসপি এবং কেআইপি এই তিনটা টপিক খুব ভালোভাবে আমাদেরকে পড়তে হবে। দ্রাব্যতা, কেএসপি, কেআইপি এই তিনটা টপিক আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে, কারণ এখান থেকে 100% প্রশ্ন আসবে। তুমি যে কোনো বোর্ডের পরীক্ষার্থী হও না কেন, দ্রাব্যতা, কেএসপি, কেআইপি এই টপিকটা থেকে 100% একটা প্রশ্ন আসবে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সাধারণত 2টা প্রশ্ন আসে। গুণগত যেহেতু 5টা চ্যাপ্টার কেমিস্ট্রিতে, সো টোটাল 8টার মধ্যে দেখা যায় প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মোটামুটি 2টা করে প্রশ্ন আসে, কারণ শেষের দিকে কর্মমুখী রসায়ন থেকে জাস্ট একটা প্রশ্ন আসে। ওই সেকেন্ড পেপারেও অর্থনৈতিক রসায়ন থেকে খুব একটা প্রশ্ন আসে না। সো যেটা দেখা যায় যে বেশিরভাগ চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন আসে, গুণগত রসায়ন থেকে 2টা প্রশ্ন মাস্ট আসে, যেখানের একটা প্রশ্ন দ্রাব্যতা, কেএসপি, কেআইপি এই অংশ থেকে আসে। সো এইখান থেকে মাস্ট সিকিউ আসবে। সো আমরা প্রথমেই এই চ্যাপ্টার সম্পর্কে একটু ধারণা নিতেছি, যেখানকার কি কি টপিক গুলো আমাদেরকে পড়তে হবে সেটা একটু অ্যানালাইসিস করতেছি, ঠিক আছে? অর্থাৎ তোমার দ্রাব্যতা, কেএসপি, কেআইপি থেকে মাস্ট সিকিউ আসবে, এটা তুমি বাদ দিতে পারবা না। আর আরেকটা সিকিউ এই বাদ বাকি টপিক গুলো থেকে আসবে। এরপর আসো আমাদেরকে কি পড়তে হবে, আমাদের বিভিন্ন নীতি সম্পর্কে পড়তে হবে। নীতি কোনগুলো আবার? বিভিন্ন নীতির মধ্যে আউফবাউ নীতি, এটা তোমরা পড়ে আসছো না 9-10-এ, সেই আউফবাউ নীতিটাকে পড়তে হবে। এরপরে নতুন করে তোমরা ইন্টার এশায় পড়বা হুন্স ল, এরপরে পড়বা হচ্ছে পাউলির বর্জন নীতি, অর্থাৎ পাউলির বর্জন নীতি, এগুলো তোমরা পড়বা। আউফবাউ তোমরা আগে পড়ে আসছো, হুন্স লটা এবার পড়বা ইন্টারে, এবং পাউলির বর্জন নীতি পড়বা। আমরা প্রত্যেকটা জিনিসই দেখবো, তাহলে এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে। এরপর আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা, তাহলে এই টপিকগুলো থেকে গুণগত রসায়নে প্রশ্ন আসে, অর্থাৎ পরমাণুর যে কোয়ালিটি নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করা হয়। তাহলে প্রথমে আমাদেরকে পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করতে হবে। পরমাণুর গঠন নিয়ে আলোচনা করতে গেলে তোমাকে কি পড়তে হবে? পরমাণুর মডেল, এবং পরমাণুর মডেলের মধ্যে কি আছে? রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, এই দুটো থেকে প্রশ্ন আসে রিটেনে। হাইজেনবার্গ, এরপর আছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, ডি ব্রগলির যে দ্বিতত্ত্ব, এবং শোডিঞ্জারের যে ইকুয়েশন, সেখান থেকেও মাঝে মধ্যে এমসিকিউতে প্রশ্ন আসে। এরপরে আমাদের বিভিন্ন ম্যাথ করতে হবে, ইলেকট্রনের শক্তি, ইলেকট্রনের ব্যাসার্ধ, ইলেকট্রনের যে বেগ, এগুলা নির্ণয় করার যে ম্যাথগুলো আছে, এবং বর্ণালী রিলেটেড যত ম্যাথ আছে সব ম্যাথই আমাদেরকে কভার করতে হবে। এরপরে শিক্ষা পরীক্ষা এবং আয়ন শনাক্তকরণ, এটা ব্যবহারিক অংশ আছে এবং থিওরিটিক্যাল প্রশ্ন আসে। দ্রাব্যতা, কেএসপি, কেআইপি মাস্ট পড়তে হবে, সিকিউ আসবে, 2টা সিকিউ আসবে চ্যাপ্টার থেকে, তার মধ্যে একটা সিকিউ দ্রাব্যতা, কেএসপি, কেআইপি থেকে আসবে। বিভিন্ন নীতির মধ্যে আউফবাউ নীতি, হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি, এগুলো থেকে প্রশ্ন আসে। এবং আরেকটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। দেখো, একটা সিকিউ তো কেএসপি, কেআইপি দ্রাব্যতা থেকে আসে, আরেকটা হচ্ছে হয় নীতি থেকে আসে, নয়তো হচ্ছে কোয়ান্টাম সংখ্যা এবং পরমাণুর মডেল আর এই ম্যাথ, এই চারটা থেকে আসে, অথবা আয়ন শনাক্তকরণ। তার মানে 4 নাম্বারটা, এটা থেকে একটা প্রশ্ন, একটা সিকিউ আসে, এটা থেকে একটা সিকিউ আসে, আর বাকি 1, 2, 3, 5, 6 বাকি 5টা টপিক থেকে একটা সিকিউ আসে। এরকম প্রশ্ন সাধারণত হয়, ঠিক আছে? প্যাটার্নটা এরকমই থাকে। খুবই রেয়ার কেস দ্রাব্যতা থেকে একটা প্রশ্ন হয়তো নাও আসতে পারে, এটা খুবই রেয়ার, মানে হচ্ছে তোমার 1000-এ একটা এরকম। সো তোমার দ্রাব্যতা, কেএসপি, কেএপি থেকে ম্যাথ আসবে, এটা তুমি শিওর থাকো, কোনো মানে সন্দেহ নেই। সো এই হচ্ছে টপিক অ্যানালাইসিস, অর্থাৎ গুণগত রসায়নে কোন কোন টপিক থেকে তোমাকে কি কি পড়তে হবে, টোটাল জিনিসটাকে আমরা কভার করার চেষ্টা করলাম, যেন তুমি হচ্ছে টোটাল গুণগত রসায়ন
চ্যাপ্টারটা সম্পর্কে একটা আইডিয়া পাও যে তোমাকে সামনে কি কি পড়তে হবে। সো আজকে আমাদের মেইন টার্গেট হচ্ছে এই পরমাণুর যে গঠন সম্পর্কিত মডেল আছে সেখানকার বিখ্যাত দুটা মডেল রাদারফোর্ড এবং বোর এর পরমাণু মডেলটাকে আমরা টোটালি কভার করব। আমরা 19-এ কি পড়ছি এবং ইন্টারে এসে আমাদেরকে এক্সট্রা কি জানতে হবে, দুটো জিনিসকে কিভাবে কোরিলেট করব, জিনিসগুলো কিভাবে মনে রাখবো, এবং রাদারফোর্ড কি জিনিস প্রমাণ করতে পারছে, রাদারফোর্ড কি ভুলগুলা করছে, বোর সেই ভুলগুলাকে কিভাবে সংশোধন করছে এবং বোর নিজে কি ভুলগুলো করছে, এই টোটাল জিনিসটাকে আমরা আজকে কভার করার চেষ্টা করব। তার মানে আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেল। সো আমরা জাম্প করবো ডিরেক্ট টপিকে, বাট তার আগে আমাদের একটু পরমাণুর মূল কণিকাগুলো সম্পর্কে জানতে হবে। দেখো, পরমাণুর গঠন সম্পর্কে জানতে গেলে বা মডেল সম্পর্কে জানতে গেলে আগে তো আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে বেসিক ধারণাগুলো থাকতে হবে। তো তার জন্য প্রথমে আমরা পড়বো হচ্ছে পরমাণুর মূল কণিকা সম্পর্কে। সো আমরা সবাই জানি যে পরমাণুর মূল কণিকা বলতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, বাট সেটার একটা ভাগ আছে। পরমাণুর মূল কণিকা মোটামুটি দুই টাইপের, কিছু হচ্ছে স্থায়ী মূল কণিকা, স্থায়ী মূল কণিকা, আর কিছু হচ্ছে অস্থায়ী মূল কণিকা। অর্থাৎ এগুলো সবসময় থাকে না, এগুলো থাকলেও তোমার পরমাণু হবে, না থাকলেও পরমাণু হবে, এগুলো যে মাধ্যম বাধ্যতামূলক না। বাট স্থায়ী মূল কণিকা গুলো না থাকলে একটা পরমাণু হবে না। তো স্থায়ী মূল কণিকার মধ্যে আছে হচ্ছে তিনজন। তোমরা সবাই জানো যে স্থায়ী মূল কণিকার মধ্যে আছে হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এগুলো হচ্ছে স্থায়ী মূল কণিকা। আর অস্থায়ী মূল কণিকার মধ্যে কি আছে? অস্থায়ী মূল কণিকার মধ্যে তোমার পজিট্রন, নিয়ন, পাইয়ন বিভিন্ন টাইপের কণিকা আছে। পজিট্রন, নিয়ন, পাইয়ন এই টাইপের যেসব কণিকা আছে সেগুলা। এবং আরেকটা কণিকা আছে, আরেকটা টাইপের কণিকা আছে যেটাকে আমরা বলি হচ্ছে কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা অর্থাৎ তুমি যদি টোটাল ভাগ ধরো তাহলে ভাগ হবে টোটাল তিনটা: স্থায়ী মূল কণিকা, কম্পোজিট কণিকা, অস্থায়ী মূল কণিকা। ভাই কম্পোজিট কণিকা কয়টা? কম্পোজিট কণিকা দুইটা। একটা হচ্ছে আলফা কণা, এটাকে হয়তো চিনে থাকতে পারো তোমরা, আলফা কণা। আর একটা হচ্ছে ডিউটেরন। আলফা কণা এবং ডিউটেরন এই দুটো হচ্ছে কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা কি? কম্পোজিট কণিকা হচ্ছে এক টাইপের ভারী কণিকা, খুবই ভারী কণিকা। কম্পোজিট কণিকা হচ্ছে খুবই ভারী কণিকা। তাইলে তুমি দেখো পরমাণুর মূল কণিকাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি: স্থায়ী মূল কণিকা যারা সবসময় থাকবে, এরা মাস্ট থাকবে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। অস্থায়ী মূল কণিকার মধ্যে পজিট্রন, নিয়ন, পাইয়ন, মেসন, বোসন এসব তোমরা নাম মাঝে মধ্যে শুনবা, সেগুলাকে বলা হয় অস্থায়ী মূল কণিকা। এগুলো কিছু পরমাণুর মধ্যে থাকে, কিছুর মধ্যে থাকে না, সবসময় থাকে না। এরপরে কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকার মধ্যে কি কি আছে ভাইয়া? আলফা কণা এবং ডিউটেরন। আলফা কণা কোনটা ভাই? তোমরা সবাই হিলিয়ামকে চিনো তাই তো? হিলিয়াম দেখতে কেমন? হিলিয়াম লাস্টে দুইটা ইলেকট্রন, তাই তো? এটা হচ্ছে হিলিয়াম। সো এই হিলিয়াম থেকে যদি আমরা দুইটা ইলেকট্রনকে বের করে নেই তাহলে কি হয়ে যাবে? এখান থেকে হিলিয়াম 2+ হয়ে যাবে না? এই যে গঠনটা, অর্থাৎ হিলিয়াম থেকে দুইটা ইলেকট্রন বের হয়ে গেলে যেটা পড়ে থাকে হিলিয়ামের 2+ আয়ন, এটাই হচ্ছে আলফা কণা। অর্থাৎ আমরা জানি হিলিয়ামের হচ্ছে ভর সংখ্যা 4, হিলিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 2, তাহলে 4 2 হিলিয়াম। এটা যদি 2+ হয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে আলফা কণা। তাহলে তোমরা আলফা কণা চিনছো? আলফা কণা হচ্ছে হিলিয়ামের 2+ যেটা আছে সেটাই হচ্ছে আলফা কণা। আর ডিউটেরন কি? ডিউটেরন হচ্ছে হাইড্রোজেনের যে আইসোটোপ, তোমরা নিশ্চয়ই চিনো যে 1 2 হাইড্রোজেন, এটাই হচ্ছে আমাদের সেই ডিউটেরন। এবার এখান থেকে কি প্রশ্ন আসে পরীক্ষাতে? এখান থেকে এমসিকিউ আসে। এখান থেকে সিকিউ আসার কোনো চান্স আছে? নাই। সো এখান থেকে এমসিকিউ আসে। কিভাবে, কিরকম এমসিকিউ আসে? বলে নিচের কোনটি অস্থায়ী মূল কণিকা? তো অপশন থেকে এখানে বিভিন্ন অপশন তোমাকে দিবে। তুমি কেমনে বুঝবা? তুমি কি মুখস্থ করবা? না, তুমি মুখস্থ করবে না। দেখো এই অস্থায়ী মূল কণিকা শত শত আছে। তুমি কি এখন শত শত মুখস্থ করবা? অস্থায়ী মূল কণিকা শত শত আছে, কিন্তু কম্পোজিট কণিকা কয়টা? দুইটা। স্থায়ী মূল কণিকা কয়টা? তিনটা। এগুলা মনে রাখা সহজ। তাহলে তুমি কি করবা? স্থায়ী মূল কণিকা গুলাকে মনে রাখবা আর কম্পোজিট কণিকা মনে রাখবা। অস্থায়ী মূল কণিকা মনে রাখার দরকার নাই, কারণ এই দুটা বাদে বাকি যা থাকবে সবই অস্থায়ী মূল কণিকা। তাহলে এখান থেকে এমসিকিউ যদি আসে যে ভাইয়া পজিট্রন এটা কোন মূল কণিকা, তখন তুমি চিন্তা করবা যে স্থায়ী তো হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন,
তাহলে পজিট্রন তো এর মধ্যে নাই, তার মানে স্থায়ী না। কম্পোজিট কণিকার মধ্যে আছে আলফা কণা 4 হিলিয়াম 2+ এবং ডিউটেরন, এটাও নাই, তাহলে পজিট্রন হচ্ছে অস্থায়ী। অর্থাৎ তোমার কম্পোজিট কণিকাটা মনে রাখবা আলফা কণা আর ডিউটেরন, স্থায়ী মূল কণিকার মধ্যে ইলেকট্রন প্রোটন নিউট্রন, অস্থায়ী মনে রাখার দরকার নাই, বাকি যা থাকবে সেটাই অস্থায়ী। তাহলে বুঝতে পারছো এই জিনিসগুলো থাকে। আর এগুলোর ভর, ইলেকট্রনের ভর, ইলেকট্রনের চার্জ, প্রোটনের ভর, প্রোটনের চার্জ, নিউট্রনের ভর, নিউট্রনের চার্জ, এগুলো আমরা 9 10 শিখে আসছি, তোমরা সবাই মোটামুটি পারো, তাই ওগুলো নিয়ে আমরা আলোচনা করলাম না। রাদারফোর্ড পরমাণু মডেল, দেখো বিজ্ঞানী রাদারফোর্ড যেটা করছে সেটা হচ্ছে 1911 সালে তিনি পরমাণুর নিউক্লিয়াস খুঁজতে গিয়ে টোটালি এই মডেলটা হচ্ছে তিনি আবিষ্কার বা টোটালি এই মডেলটা হচ্ছে তিনি দিছিল, ঠিক আছে। তো এখানে যেটা দেখতে পারতেছো সেটা হচ্ছে রাদারফোর্ডের গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, বা তোমার যে স্বর্ণপাতে যে তিনি আলফা কণা নিক্ষেপের যে পরীক্ষাটা, সেটা তোমরা এখানে দেখতে পারতেছো। তো এইখানে তোমরা দেখতেছো হচ্ছে একটি রেডিও অ্যাক্টিভ সোর্স লেখা আছে এখানে, যে তেজস্ক্রিয় সোর্স, এখান থেকে মূলত এই যে আলফা কণাটা বের হবে, এখান থেকে আলফা কণাটা বের হবে, অর্থাৎ এখান থেকে কি হবে, এখান থেকে আলফা কণাগুলো হচ্ছে তোমার স্বর্ণের পাতের দিকে নিক্ষিপ্ত হবে। সো পরীক্ষাটা আমি একটু তোমাদের একে দেখাই, পরীক্ষাতে আসতে পারে যে তোমরা রাদারফোর্ডের যে পরীক্ষাটা আছে সেটা দেখাও। সো রাদারফোর্ড 1911 সালে পরমাণুর গঠন সম্পর্কিত মডেলকে প্রকাশ করতে গিয়ে তিনি যেটা করে, একটি আলফা কণা স্বর্ণের পাতের উপর নিক্ষেপ করে একটা পরীক্ষা করে এবং সেখান থেকে তিনি একটা মডেল আমাদেরকে দেয়। সো আমরা একটু পরীক্ষাটা একটু দেখার চেষ্টা করি, তারপরে আমরা দেখবো যে রাদারফোর্ডের পরমাণু মডেলটা কই থেকে আসছে। সো দেখো এখানে একটা সোর্স থাকবে, সেই সোর্স থেকে কি হবে ভাইয়া, এখান থেকে আলফা কণা নিক্ষেপ হবে। এখানে স্বর্ণের পাত খুবই পাতলা, কতটুকু পাতলা, খুবই পাতলা একটা স্বর্ণের পাত, পাতলা স্বর্ণ মানে তোমরা জানো AU বা অরাম, স্বর্ণের পাত। ডেনসিটি কত, ডেনসিটি হচ্ছে 0.00004 সেন্টিমিটার, অর্থাৎ দশমিকের পর 4টা 0, 4 সেন্টিমিটার, ঠিক আছে। এত পাতলা একটা স্বর্ণের পাত, এবং তার চারপাশে ছিল হচ্ছে একটা জিঙ্ক সালফাইডের পর্দা, তার চারপাশে একটা জিঙ্ক সালফাইডের পর্দা ছিল। কোনটা কেন দিছে বলতেছি, তার চারপাশে একটা জিঙ্ক সালফাইডের পর্দা ছিল, জিঙ্ক সালফাইডের পর্দা। আচ্ছা, তো এই হচ্ছে টোটাল তার পরীক্ষার কার্যকলাপ। এখান থেকে আলফা কণাগুলো নিক্ষেপ হবে, এইখানে সেই স্বর্ণের পাতটাকে রাখছে পাতলা, যেটার পুরুত্ব কতটুকু 0.0004 সেন্টিমিটার। তো এখান থেকে মূলত আলফা কণাগুলো যাবে স্বর্ণের পাত ভেদ করে গিয়ে জিঙ্ক সালফাইডের পর্দা লাগবে। প্রশ্ন হচ্ছে ভাই এখান থেকে তো আলফা কণা বের হবে বুঝলাম, এটা স্বর্ণের পাত, এখানে আলফা কণা গিয়ে লাগবে সেটাও বুঝলাম, কিন্তু এই জিঙ্ক সালফাইডের পর্দাটা কেন দেওয়া হয়েছে? তাই জিঙ্ক সালফাইডের পর্দা দেওয়া হয়েছে এটা বোঝার জন্য যে আলফা কণা এই স্বর্ণের পাতকে ভেদ করে যাইতেছে কিনা। দেখো আলফা কণা তো খালি চোখে দেখা যাইতেছে না, আমরা তো খালি চোখে আলফা কণা দেখতেছি না, তাহলে আমরা বুঝবো কিভাবে যে আলফা কণা কি স্বর্ণের পাতকে ভেদ করতেছে নাকি করতেছে না? তার জন্যই এই জিঙ্ক সালফাইডের পর্দাটা দেওয়া হয়েছে। তো যেটা হয় সেটা হচ্ছে এখান থেকে আলফা কণা যখন বের হয়ে স্বর্ণের পাত ভেদ করে অপর পাশে যাবে, তখন সে এই জিঙ্ক সালফাইডের পর্দায় গিয়ে কি হবে, তোমার সংঘর্ষ হবে, এবং যখন জিঙ্ক সালফাইডের পর্দায় তোমার সংঘর্ষ হবে, এখানে কি হবে জানো, এখানে স্পার্ক হবে, বা এখানে আলোর মতো তৈরি হবে, আলো। তো যখন এখানে আলো তৈরি হবে, এভাবে স্পার্ক হবে, তখন আমরা বুঝবো যে না, আলফা কণাটা স্বর্ণের পাতটাকে ভেদ করে গিয়ে জিঙ্ক সালফাইডের পর্দায় লাগছে বিরে এখানে কি তৈরি হয়েছে, স্পার্ক বা আলো তৈরি হয়েছে। কথা বুঝতে পারছো? তাহলে জিঙ্ক সালফাইডের কাজটা কি, জিঙ্ক সালফাইডের কাজটাই হচ্ছে এখানে আলফা কণা স্বর্ণের পাতকে ভেদ করে ওই পাশে যাইতেছে কিনা সেটা বোঝার জন্য এখানে জিঙ্ক সালফাইডের পর্দাটা দেওয়া হয়েছে। তাহলে টোটাল পরীক্ষার যে 3টা মেইন এলিমেন্ট সেগুলোর কাজ কি আমরা বুঝতে পারছি। এবার আসো এখানে মূলত হয়েছিল কি, দেখো এখানে মূলত 3 ধরনের কাহিনী হয়েছিল। প্রথমত একদম বেশিরভাগ কণায় যেভাবে আসছে, আলফা কণা যেভাবে আসছে সেভাবেই গেছে, অর্থাৎ বেশিরভাগ আলফা কণা, আমি স্বর্ণের পাতটাকে একটু বড় করি, যেভাবে আসছে সেভাবেই গেছে একদম, এখানে গিয়ে গিয়ে স্পার্ক তৈরি হয়েছে, এখানে গিয়ে স্পার্ক তৈরি হয়েছে। বুঝো প্রথম কথা কি, প্রথম কথা হচ্ছে বেশিরভাগ আলফা কণা যেভাবেই আসছে ওইভাবে স্বর্ণের পাতটাকে ভেদ করে চলে গেছে, এটা হচ্ছে প্রথম। তাহলে এখান থেকে আমরা কি বুঝতেছি যে ভাইয়া যেহেতু আলফা কণা হচ্ছে একটু আগে পড়লাম 4 হিলিয়াম 2+, তাহলে এটা হচ্ছে একটা পজিটিভ চার্জ যুক্ত একটা কণা, তাহলে এটার চার্জ কেমন ভাইয়া, পজিটিভ।
বা ধনাত্মক। তাহলে পজিটিভ চার্জ যুক্ত একটা কণা যেভাবে আসতেছে ওইভাবে এখান থেকে চলে যেতেছে, তার মানে ওইখানে কেউই নাই, পজিটিভ চার্জও নাই নেগেটিভ চার্জও নাই, আলটিমেটলি জায়গাটা ফাঁকা। কারণ দেখো যদি এখানে পজিটিভ চার্জ থাকতো তাহলে এই পজিটিভ চার্জটাকে ধাক্কা দিত, ও তো যাইতে পারতো না সোজাসুজি, যেভাবে আসছে ওইভাবেই চলে গেছে বেশিরভাগ কণায়। তার মানে ওইখানে কোনো বাধা ছিল না, ওইখানে কেউ ছিল না বিধায় ও যেভাবে আসছে সেভাবেই স্বর্ণের পাতটাকে ভেদ করে চলে গেছে। তাহলে এখান থেকে রাদারফোর্ডের প্রথম কথাটা 9-10 পড়া মনে আছে যে পরমাণুর মধ্যে বেশিরভাগ জায়গা ফাঁকা। তাহলে এটা কি বুঝতে পারছো যে আলফা কণাগুলো স্বর্ণের পাতটাকে ভেদ করে বেশিরভাগ কণা যেভাবে আসছে সেভাবেই চলে গেছে, তার মানে ওইখানে কোনো কিছু নাই। আলটিমেটলি এখান থেকে আমরা কি বলতে পারি যে পরমাণুর মধ্যে বেশিরভাগ জায়গা ফাঁকা। তাহলে প্রথম রাদারফোর্ডের কথাটা বুঝতে পারছো যে সে এই পরীক্ষা থেকে কিন্তু কথা বলা বলছে। ওকে, সেকেন্ড আসো, কিছু কণা দেখা যায় হালকা বেঁকে যায়। ধরো এই যে আসতেছে হালকা একটু বেঁকে এভাবে চলে গেল, এভাবে আসতেছে হালকা একটু বেঁকে এদিকে চলে গেল। এই যে হালকা বেঁকে গেল এটা কেন হলো? অবশ্যই এখানে কারো না কারোর সাথে ওর কি হয়েছে, পলিউশন বা সংঘর্ষ হয়েছে, তার কারণে তো হালকা বেঁকে গেছে। এখন তুমি একটু বোঝার চেষ্টা করো, ও যে হালকা বেঁকে গেল এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে, এটা কেন হইলো? খুবই কম, ঠিক আছে, খুবই কম। এটা কেন হইলো? একটা পজিটিভ চার্জ এদিকে যাইতেছে, ধরো একটা নেগেটিভ চার্জ কে পাইলো, তাহলে কি করবে বলতো? এই নেগেটিভ চার্জটাও কি করবে, নিজে থেকে টান দিবে না? এখন ধরো এই যে আলফা কণা যাইতেছে যাইতেছে, এখানে একটা নেগেটিভ চার্জ বা এখানে একটা নেগেটিভ চার্জ, তাহলে কি হবে? ওই দিকে চলে যাবে না? কারণ আমরা কি জানি প্লাস মাইনাস কি করে আকর্ষণ করে। সো আলফা কণা আসতেছে, এখানে কোন একটা ইলেকট্রন বা এখানে কোন একটা ইলেকট্রন, আলফা কণাটাকে ইলেকট্রনটা কি করবে, ওর নিজের দিকে টান দিবে, তখন ও কি হয়ে যাবে, ওর গতিপথ চেঞ্জ করে ইলেকট্রনের দিকে চলে যাবে, তার মানে কি হালকা বেঁকে যাবে। তার মানে এর মধ্যে কি আছে, ইলেকট্রন চারপাশে বা সারফেসের চারপাশে কি আছে, ইলেকট্রন আছে। সো এখান থেকে সে বললো যে আলটিমেটলি কি হয়, এখানে ইলেকট্রন ঘুরে। আর ইলেকট্রনের জিনিসটা অলরেডি 1897 সালে প্রমাণ হয়ে গেছিল। তোমরা সবাই জানো যে জে থমসন 1897 সালে তার যে থমসন পাম পুডিং মডেল সেটার মাধ্যমে অলরেডি প্রমাণ করেই ফেলছে যে পরমাণুতে ইলেকট্রন আছে। তো এইটা আর রাদারফোর্ডের আবিষ্কার করা লাগে নাই, ঠিক আছে, এটা সে অলরেডি জানে যে তার মধ্যে ইলেকট্রন আছে। তার জন্য এখানে কি হচ্ছে যে হালকা পরিমাণে আলফা কণাগুলো আয়সা কি হয়ে যেতেছে, বেঁকে যেতেছে। এরপরের ঘটনা, তার মানে পরমাণুর মধ্যে বেশিরভাগ জায়গা ফাঁকা এবং এর মধ্যে কি হচ্ছে, ইলেকট্রন গুলো চারপাশে ঘুরতেছে, যার কারণে কয়েকটা কণা কি হচ্ছে, বেঁকে যেতেছে। আরেকটা ঘটনা দেখা যায়, প্রায় 20,000-এর মধ্যে একটা, প্রায় 20,000-এর মধ্যে একটা কণা কি হয় জানো, একদম যেভাবে যায় সোজা তার বিপরীত দিকে ফেরত চলে আসে ধাক্কা খেয়ে, যেভাবে যায় সোজা বিপরীত দিকে ফেরত চলে আসে। এটা কেন হইলো? একটা পজিটিভ চার্জ যাইতেছে বিপরীত দিকে ফেরত আসলো, এটা কখন সম্ভব? কোন একটা পজিটিভ চার্জ তাকে ধাক্কা দিছে এই জন্যই, কারণ আমরা কি জানি প্লাস প্লাসকে বিকর্ষণ করে আর মাইনাস মাইনাসকে বিকর্ষণ করে, তার মানে সেম টাইপের চার্জ পরস্পরকে বিকর্ষণ করে বা ধাক্কা দেয়। তো ওকে যে বিপরীত দিকে ধাক্কা দিয়ে ফেরত পাঠাইলো এটা অবশ্যই একটা পজিটিভ চার্জ। কারণ কি, কারণ আলফা কণা নিজেই তো পজিটিভ চার্জ, তো এইখানে কেউ পজিটিভ চার্জ যুক্ত কেউ আছে বিধায় ওকে কি করছে, বিপরীত দিকে ধাক্কা দিয়ে পাঠাই দিছে। নেগেটিভ হলে তো নিজের দিকে টান দিত, যেমন ইলেকট্রন এখানে টান দিছে, বাট পজিটিভ চার্জ আছে বিধায় কি করছে, আলফা কণাটাকে বিপরীত দিকে ধাক্কা দিছে। এটা এবং সংখ্যাটাকে কিরকম, 20,000-এর মধ্যে একটা, তার মানে ওই সংখ্যাটা অনেক কম বা ওই জায়গাটা অনেক ছোট। এই জন্য সে বলছে যে পরমাণুর মধ্যে বেশিরভাগ জায়গা ফাঁকা এবং কেন্দ্রে কি থাকে, নিউক্লিয়াসটা থাকে, যেটা অনেক ছোট জায়গার মধ্যে থাকে। কারণ কি, ওই যে প্রায় 20,000-এর মধ্যে একটা, যদি বেশি থাকতো তাহলে তো আরো বেশি ধাক্কা খায় বিপরীত দিকে ফেরত আসতো, তাই না? সেটা তো হয়নি, মানে কম। সো টোটাল 3টা কাহিনী হইলো কি ভাইয়া? এক নাম্বারটা হচ্ছে তোমার বেশিরভাগ কণা আলফা কণা কি হয়েছে, যেভাবে গেছে ওইভাবেই তোমার স্বর্ণের পাটটা ভেদ করছে, এটা হচ্ছে প্রথম। সেকেন্ড, তোমার আলফা কণাগুলো হালকা বেঁকে গেছে, কয়েকটা হালকা বেঁকে গেছে। আর 3 নাম্বার যেটা হয়েছে, এই যে আলফা কণাগুলো যাইতেছে যেদিকে গেছে একদম উল্টা দিকে ফেরত আসছে। এই 3টা কাহিনীর উপর বেস করেই মূলত রাদারফোর্ডের পরমাণু মডেলের কথাগুলা বলা হয়েছে। সো আমরা এখানে এই টোটাল জিনিসটা দেখানো হয়েছে। এখন একটু দেখো যে এই যে এখান থেকে রাদারফোর্ডের পরমাণু মডেলে এইগুলো যাচ্ছে, এই যে সোজা যেভাবে যেতেছে ওইভাবেই গেছে, যেভাবে যেতেছে, আচ্ছা ওয়েট, যে দেখো যেভাবে যেতেছে ওইভাবে ভেদ করে চলে গেছে, যেভাবে যেতেছে ওইভাবে ভেদ করে চলে গেছে। এই দেখো একটা বিপরীত দিকে ফেরত চলে আসছে, আর এই দেখো কিছু বেঁকে গেছে, ঠিক আছে। সো এই হচ্ছে টোটাল রাদারফোর্ডের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেলের যেই পরীক্ষাটা সেটা। সো পরীক্ষাতে যদি তোমাদের আসে যে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা বর্ণনা করো, তখন তোমরা এই চিত্রটা দিবা
দেওয়ার পরে সে কি কি পর্যবেক্ষণ করছে তিনটা কথা লিখবা, যে বেশিরভাগ কণা ভেদ করে চলে গেছে, তার মানে পরমাণুর মধ্যে বেশিরভাগ জায়গা ফাঁকা। সেকেন্ড কথা হচ্ছে কিছু পরিমাণে বেঁকে গেছে, তার মানে চারপাশে কি ইলেকট্রন ঘুরতেছে। এবং 3 নাম্বার কথা হচ্ছে বিপরীত দিকে ফেরত আসে, তার মানে সেখানে পজিটিভ চার্জ যুক্ত কেউ আছে, যেটার নাম সে দিছে নিউক্লিয়াস। এই জন্য রাদারফোর্ডের পরমাণু মডেলকে নিউক্লিয়ার মডেলও বলা হয়। এখন আসলে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের অনুসিদ্ধান্তগুলো দেখবো, যে রাদারফোর্ডের পরমাণু মডেল, দেখো রাদারফোর্ডের পরমাণু মডেলে আমরা মূলত কি কি জিনিস দেখতে পারতেছি। প্রথমে আসো 1 নাম্বার, তাহলে প্রথম যে পরীক্ষাটা বেশিরভাগ পরমাণু যেভাবে আসছে সেভাবেই গেছে, সেখান থেকে আমরা কি বলতে পারি, পরমাণুর মধ্যে বেশিরভাগ জায়গা ফাঁকা। কিভাবে বললাম, কারণ বেশিরভাগ কণা যেভাবে আসছে সেভাবে ভেদ করে গেছে, কারোর সাথে সংঘর্ষ হয় নাই, মানে জায়গাতে কেউ নাই, তার মানে পরমাণুর মধ্যে বেশিরভাগ জায়গা ফাঁকা। সেকেন্ড, তোমার খুবই অল্প জায়গায়, খুবই কম, 20,000-এর মধ্যে একটা বিপরীত দিকে ফেরত আসে, তার মানে নিউক্লিয়াসটা আছে বাট খুবই কম জায়গা জুড়ে, তার মানে পরমাণুর মধ্যে একদম কেন্দ্রে কেন্দ্রে থাকে পজিটিভ চার্জ যুক্ত নিউক্লিয়াস, সেটাকে নাম দিছে নিউক্লিয়াস। এবং আলটিমেটলি পজিটিভ চার্জটা কিসের জন্য আসছে, পজিটিভ চার্জটা প্রোটনের জন্য আসছে, আলটিমেটলি পজিটিভ চার্জটা প্রোটনের জন্য আসছে। এবং পরে চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করে এবং দেখা যায় যে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, কোনো চার্জ থাকে না, এমন কণাও থাকে যার নাম হচ্ছে নিউট্রন। এটা পরে আবিষ্কার হয়েছে, ঠিক আছে, এটা পরে আবিষ্কার হয়েছে, চ্যাডউইক নিউটন আবিষ্কার করছে। সো এই হচ্ছে সেকেন্ড কথা। এবং 3 নাম্বার কথা হচ্ছে, আচ্ছা তো সবকিছুই তো বলা হলো, এরপর রাদারফোর্ডকে জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা ঠিক আছে সবকিছুই বুঝলাম, কিন্তু আমরা তো থমসন পাম পুডিং মডেল থেকে পড়েই আসছি যে পরমাণুর মধ্যে ইলেকট্রন গুলো ছড়াই ছিটায় থাকে। তো এই যে পরমাণুর মধ্যে ইলেকট্রন গুলো ছড়াই ছিটায় থাকে, এগুলা কেমনে থাকে আপনি একটু বলেন। তখন সে বলল যে সৌরজগতে গ্রহ উপগ্রহগুলো যেভাবে ঘুরে, সৌরজগতে একটা নক্ষত্রকে কেন্দ্র করে গ্রহগুলো যেভাবে ঘুরে সেইভাবেই তোমার হচ্ছে কি হয়, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলা ঘুরে। তোমরা যেটা পড়ছো অলরেডি, যে সৌরজগতে গ্রহ উপগ্রহগুলো যেভাবে ঘুরে সেভাবেই ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরে। এটা ভুল নাকি সঠিক সেটা আমরা পরে যাব, বাট সে বলছে এই কথাটা যে যেভাবে তোমার গ্রহ উপগ্রহ গুলো ঘুরে সেভাবে কি হয়, ইলেকট্রন নিউক্লিয়াসের পাশে ঘুরে। তাহলে এই হচ্ছে টোটাল রাদারফোর্ডের পরমাণু মডেল। এবং সে আরো একটা কথা বলছে হিসাব করে, যে পরমাণুর মধ্যে যতগুলা পজিটিভ চার্জ থাকে ঠিক ততগুলাই নেগেটিভ চার্জ থাকে, ঠিক আছে, ম্যাথমেটিক্যালি সেই হিসাবটা করে দেখছে যে যতগুলা পজিটিভ চার্জ থাকে ঠিক ততগুলাই কি থাকে, নেগেটিভ চার্জ থাকে। তো এই হচ্ছে টোটাল রাদারফোর্ডের পরমাণু মডেলের ফিগারটা, তোমরা আমি যে আঁকছি সেই ফিগারটা দিবা। এবং এই কথাগুলোই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য, আমরা এগুলাকে স্বীকার্য বলি। তো এবারে আমরা রাদারফোর্ড পরমাণু মডেলের ভুলগুলোকে ধরার চেষ্টা করব, যে সে কোন জিনিসগুলো বলতে পারে নাই আর কোন জিনিসগুলোকে সে হচ্ছে ভুল বলছে। তো সেই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। যে দেখো রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতাগুলা সেগুলো আমরা এখন একটু আলোচনা করব। রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা আলোচনা করব। যেহেতু আমরা পরমাণু মডেলটা অলরেডি পড়ছি, তাহলে এখন আমরা রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা আলোচনা করব। রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা, এটার প্রথমে কি আসবে, এটার প্রথমে আসবে হচ্ছে তোমার সে পরমাণুর আকার সম্পর্কে কিছুই বলে। এটা হচ্ছে প্রথম কথা, যে সে তার পুরো পরমাণু মডেলে আকার সম্পর্কে কিছু বলে নাই, এটা হচ্ছে প্রথম। সেকেন্ড আসো, সে বলল যে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন গুলা গ্রহ উপগ্রহগুলোর মতো ঘুরে, বা সূর্যের চারপাশে পৃথিবী যেভাবে ঘুরে সেভাবে ঘুরে। এখন তুমি চিন্তা করে দেখো, পৃথিবী এটা কি কোনো চার্জ আছে জীবনে শুনছো যে পৃথিবীর চার্জ এত কুলম, এর কোনো কথা নাই, তাই না?
আমাদের পৃথিবী, সূর্য, চাঁদ, এদের তো কোনো চার্জ নাই, এটা তো গ্রহ, তাই না? তো এদের তো চার্জ নাই, কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউক্লিয়াস এদের চার্জ আছে। তো একটা চার্জ ছাড়া জিনিসের সাথে একটা চার্জ যুক্ত বস্তুর তুলনাটাকে ঠিক, তাহলে এটা হচ্ছে তার আরেকটা ভুল, যে চার্জ যুক্ত বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর সাথে চার্জ বিহীন বস্তুর তুলনা, বস্তুর তুলনা, সে চার্জ ছাড়া বস্তুর সাথে চার্জযুক্ত বস্তু তুলনা করছে, এটা হচ্ছে তার একটা সীমাবদ্ধতা বা একটা ভুল। দুটো কিন্তু এক না, একটা চার্জই নাই, আরেকজনের চার্জ আছে, দুটো জিনিসের মিল তো হইতে পারে না, দুটো জিনিসের তুলনা তো হইতে পারে না, তাই না? দুটো তো সেম না। এরপর আসো 3 নাম্বার, সে যেটা বললো যে সৌরজগতের চারপাশে যেভাবে ঘুরে সেইভাবে যদি ইলেকট্রন গুলা ঘুরে নিউক্লিয়াসের চারপাশে, তাহলে যেটা হবে ইলেকট্রনটা, এটা অলরেডি ম্যাক্সওয়েল প্রমাণ করে গেছে, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে কোন একটা চার্জ যুক্ত বস্তু, ধরো এখানে ধরো পজিটিভ চার্জ আছে এবং এটাকে কেন্দ্র করে একটা নেগেটিভ চার্জ ঘুরতেছে, ঠিক আছে? এটাকে কেন্দ্র করে একটা নেগেটিভ চার্জ ঘুরতেছে। সো একটা পজিটিভ চার্জ যুক্ত একটা চার্জ যুক্ত বস্তুর চারপাশে আরেকটা চার্জ যুক্ত বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে, তাহলে যেটা হবে, ম্যাক্সওয়েল অলরেডি এটা প্রমাণ করছে, ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে যেটা হবে সেটা হচ্ছে এই যে ঘুরতেছে তার সেই ঘোরার যে গতিপথটা বা বৃত্তপথটা, সেটা আস্তে 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 শক্তি হারাইতে থাকবে এবং ছোট হতে থাকবে, ছোট হতে থাকবে, এবং হইতে 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 সে কি হয়ে যাবে, আলটিমেটলি দেখো ঘুরে কই পড়ে যাবে, যাকে কেন্দ্র করে ঘুরতেছে তার মধ্যেই পড়ে যাবে। তাইলে এটা যদি হয়, তাহলে একটা পরমাণু থাকবে, তুমি এই দেখবা, এই যে আমার হাতে মার্কারটা আছে, দেখো নাই? কারণ কি হবে, ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের মধ্যে পড়ে যাবে। এটা কি কখনো সম্ভব? এরকম হলে তো কি হতো না, এই মহাবিশ্বের কোনো অস্তিত্বই থাকতো না। তার মানে আলটিমেটলি তার যে কনসেপ্টটা, সেই কনসেপ্ট অনুযায়ী এটাই সব থেকে বড় ভুল, যে ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে একটা চার্জযুক্ত বস্তুর চারপাশে একটা চার্জযুক্ত বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে, তখন তার যে ঘোরার গতিপথটা সেটা ছোট হতে থাকে, শক্তি হারাইতে 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 কি হয়, সেটা কেন্দ্রে পতিত হয়। তার মানে ইলেকট্রনটা যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরে, তাহলে কি হবে, আস্তে 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 ইলেকট্রনটা নিউক্লিয়াসে পড়ে যাবে। আর ইলেকট্রন যদি নিউক্লিয়াসে পড়ে যায়, তাহলে তো পরমাণুর অস্তিত্বই বিলুপ্ত হয়ে যাবে, আলটিমেটলি এই মহাবিশ্বের কোনো অস্তিত্ব থাকবে না। তার মানে রাদারফোর্ড পরমাণু মডেলের সব থেকে বড় ভুলটাই হচ্ছে এইটা। এরপরে আসো, সে পারমাণবিক বর্ণালী সম্পর্কে কিছুই আমাদেরকে বলতে পারে না। পারমাণবিক বর্ণালী সম্পর্কে কিছুই বলতে পারে নাই, এটা তার আরেকটা সীমাবদ্ধতা। সে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যাই করতে পারেনি, পারমাণবিক বর্ণালী কি সেটা বলতেই পারেনি। এবং লাস্ট সে যেটা করছে সেটা হচ্ছে, একের থেকে বেশি ইলেকট্রন হইলে সেখানে ইলেকট্রন গুলা কিভাবে নিউক্লিয়াসের চারপাশে ঘুরবে সেটা বলতে পারে না। সেটা একজনের জন্য বলছে যে নিউক্লিয়াসের সৌরজগতের চারপাশে যেভাবে গ্রহগুলা ঘুরে সেভাবে, কিন্তু একের থেকে বেশি ইলেকট্রন হইলে তখন কিভাবে ঘুরে, দেখো এটা ভুল বলছে ঠিক আছে, বাট একের থেকে বেশি ইলেকট্রন হলে কিভাবে ঘুরে সেটা বলতেই পারে না, ঠিক আছে? অর্থাৎ একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসের চারপাশে ঘুরে তা বলতে পারে নাই। তাহলে দেখো, রাদারফোর্ড পরমাণু মডেলে আমরা টোটাল 3 থেকে 4টা কথা পড়ছিলাম, কিন্তু তার ভুল হয়ে গেছে 5টা। তাহলে প্রথমটা কি, সে আকার সম্পর্কে কিছুই বলতে পারে নাই, যে পরমাণুর আকারটা কেমন। সেকেন্ড, সে চার্জ ছাড়া বস্তুর সাথে চার্জ যুক্ত বস্তু তুলনা করছে, এটা হচ্ছে মারাত্মক ভুল। 3 নাম্বার সব থেকে বড় ভুল, যে ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে একটা বৃত্তাকার পথে যখন চার্জ যুক্ত বস্তু আরেকটা চার্জ যুক্ত বস্তুকে কেন্দ্র করে ঘুরবে, তখন তার বৃত্তপথটা ছোট হতে থাকবে এবং আলটিমেটলি সে কেন্দ্রে, যাকে কেন্দ্র করে ঘুরছে তার মধ্যেই পড়ে যাবে। তো এমনটা যদি হয়, রাদারফোর্ডের পরমাণু মডেল ওয়াইজ কি হবে, পরমাণুর অস্তিত্বই থাকবে না। পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে নাই, এবং সে একের থেকে বেশি ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণুগুলো আছে সেখানে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারপাশে কিভাবে ঘুরে সেটা বলতে পারে নাই। তাহলে টোটাল রাদারফোর্ড পরমাণু মডেলের যে পরীক্ষাটা সেটা আমরা দেখলাম। রাদারফোর্ড পরমাণু মডেলের পরীক্ষা থেকে তার কথাগুলোকে বোঝার চেষ্টা করলাম এবং 9-10 এর সাথে কোরিলেট করলাম। এবং এখন আমরা এই ভুলগুলো তোমরা 9-10 পুরো আসলে সীমাবদ্ধতা, আরো এক্সট্রা কিছু ভুল আমরা এখানে করলাম। তাহলে এই হচ্ছে টোটাল রাদারফোর্ডের পরমাণু মডেল। এরপর বোর পরমাণু মডেল। বোর কে জানো?
রাদারফোর্ডেরই ল্যাবে বোর কাজ করতো। ঠিক আছে, তোমরা কি এটা জানো কিনা আমি জানি না। রাদারফোর্ডের ল্যাবেই কিন্তু বোর কাজ করতো এবং বোরই হচ্ছে কিন্তু তার গুরুর ভুলগুলা ধরাই দিছে, অর্থাৎ রাদারফোর্ডের ভুলগুলা কিন্তু বোরই ধরাই দিছে, তোমরা জানো তাই না। আমরা চলে যাবো এখন বোরের পরমাণু মডেল। সো বোরের পরমাণু মডেল চিত্রটা দেখতে পারতেছো যে বিভিন্ন শক্তি স্তর N1 N2 N3 অনেক কিছু বলে দেওয়া আছে, এখানে কিছু একটা আসতেছে কিছু যাইতেছে, এই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করবো। সো বোর পরমাণু মডেল 1913 সালে রাদারফোর্ডের পরমাণু মডেলের ভুলগুলাকে সংশোধন করে বোর পরমাণু মডেলটা আসছিল এবং বোর পরমাণু মডেলটা মূলত কোয়ান্টাম মেকানিক্স এর বা কোয়ান্টাম বলবিদ্যার উপর বেস করে দেওয়া হয়েছে। সো আমাদের যেহেতু কোয়ান্টাম মেকানিক্স এর বিষয়ে খুব একটা পড়ালেখা ইন্টার লেভেলের নাই, সেজন্য হচ্ছে আমরা সেটার পরীক্ষামূলক যে জিনিসপাতিগুলা সেগুলো আমরা পড়তে পারতেছি না, বাট তার যে কথাগুলা সেগুলো আমরা একটু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব, কারণ বোর পরমাণু মডেল থেকে কিন্তু আমাদের সামনের যে কনসেপ্ট গুলা, ইলেকট্রনের বেগ, শক্তি, ব্যাসার্ধ, বর্ণালীর ম্যাথ, এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে। তার মানে বোরের যে তিনটা কথা সেটা খুব ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে। এবং তোমরা 9-10 যা পড়ছো ভাইয়া এখানে তাই, এক্সট্রা কিচ্ছু পড়াবো না যে ইন্টারে কি বোরের পরমাণু মডেলের কথাগুলো চেঞ্জ হয়ে যাবে, না। তোমরা রাদারফোর্ড পরমাণু মডেল পড়াটা পড়লাম, এমন কোনো কথা পাইছো যেটা তুমি ইন্টারে পড়ো নাই, এই 9-10 পড়ো নাই, সবই 9-10 পড়ছো তাই না। জাস্ট খালি কিভাবে আসছে আলফা কণা বিচ্ছুরণ যে পরীক্ষাটা সেটা আমি তোমাদেরকে একটু দেখাইলাম, যে জিঙ্ক সালফেটের পর্দাটা কেন ইউজ করছি, কতটুকু পাতলা পর্দা, কেন আলফা কণা নিচ্ছি, এই জিনিসগুলো এক্সট্রা খালি পড়লাম। এখন বোর পরমাণু মডেলের প্রথম কথা দেখো, সে প্রথমেই রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা ভুলকে বা একটা সীমাবদ্ধতাকে দূর করে তার কথা শুরু করছে। রাদারফোর্ড পরমাণুর আকার সম্পর্কে কি করতে পারে নাই, কিছু বলতে পারে নাই, বাট বোর এসে কি বলতেছে যে পরমাণুর মধ্যে নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথ আছে, অর্থাৎ ইলেকট্রন গুলা নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিভাবে ঘুরে, নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই নির্দিষ্ট কথাটার একটা মিনিং আছে, দেখো তার প্রথম কথা কি বলতেছে, ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চারপাশে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এখানে অলরেডি রাদারফোর্ডের একটা সীমাবদ্ধতা দূর হয়ে গেছে, কি বৃত্তাকার। রাদারফোর্ড বলতে পারে নাই যে পরমাণুর কক্ষপথের আকারটা কেমন, কিন্তু সে কিন্তু বলে দিছে যে পরমাণুর কক্ষপথের আকার কি বৃত্তাকার, যদিও এটা আংশিক ভুল, বাট কারণ বৃত্তাকার জিনিস হচ্ছে 2D, বৃত্তাকার জিনিস হচ্ছে 2D, বৃত্ত তো আমরা কি করতে পারি না 3D জগতে ধরতে পারি না, আমাদের 3D তে কি হয় গোলক, বৃত্ত হচ্ছে 2D, বাট সে বলতে পারছে। রাদারফোর্ড তো আকার সম্পর্কে কিছু বলতেই পারে নাই যে কক্ষপথের আকার কেমন, বাট সে বলছে যে বৃত্তাকার। এখন এই যে নির্দিষ্ট কথাটা, এই নির্দিষ্ট কথাটার মিনিং দিয়ে রাদারফোর্ডের সব থেকে বড় যে ভুলটা, অর্থাৎ ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হবে, সেটা দূর হয়েছে কিভাবে। এই নির্দিষ্ট কথাটার মানে বুঝো, সে বলতে চাইতেছে যে ধরো এটা প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। সো নির্দিষ্ট কক্ষপথ মানে হচ্ছে এইখানে কোনো একটা ইলেকট্রন আছে, তার মানে ও এইখানেই ফিক্সড, এইখানেই তার জন্য এই কক্ষপথটা নির্দিষ্ট বা ফিক্সড করে দেওয়া আছে। এই ইলেকট্রনটার যে শক্তি সেইটা ওয়াইজ সে এই কক্ষপথেই থাকবে। কিরকম, ধরো এই প্রথম কক্ষপথে থাকতে হইলে শক্তি লাগবে 40 জুল, ধরো আমরা ধরে নিতেছি। দ্বিতীয় কক্ষপথে থাকার জন্য ধরো শক্তি লাগবে 60 জুল, এবং তৃতীয় কক্ষপথে থাকার জন্য শক্তি লাগবে ধরো 80 জুল। তাহলে প্রথম ইলেকট্রনটা এই প্রথম কক্ষপথে আছে কেন, কারণ ওর শক্তি কত 40, ওর শক্তি 40 জুল দেখেই ও প্রথম কক্ষপথে নির্দিষ্ট বা ফিক্সড হয়ে আছে। ধরো দ্বিতীয় কক্ষপথে একটা ইলেকট্রন, ও দ্বিতীয়টাতে আছে কেন, কারণ ওর শক্তি 60 জুল বলেই ও দ্বিতীয়টাতে আছে। তৃতীয় কক্ষপথে ইলেকট্রন, এই ইলেকট্রনটা দ্বিতীয় কক্ষপথে আছে কেন, কারণ ওর শক্তি কত 80। তার মানে ওরা এটার সামনেও যেতে পারবে না পিছনে যেতে পারবে না, এই কক্ষপথেই ঘুরবে, অর্থাৎ ওদের কক্ষপথটা নির্দিষ্ট হয়েছে। নির্দিষ্ট হইলে কি হবে, ওরা তো সবসময় কি হবে, এই 80-র যে কক্ষপথটা আছে সেটা দিয়ে 3 নম্বর ইলেকট্রনটা ঘুরবে, 2 নম্বর ইলেকট্রনটা যে 60-এর কক্ষপথটা আছে 60 জুল শক্তির সেখান দিয়ে ঘুরবে, 1 নম্বর ইলেকট্রনটা প্রথম কক্ষপথ দিয়ে নির্দিষ্টভাবে ঘুরবে, তার মানে সামনেও যাবে না পিছনেও যাবে না, তাহলে ও কি আর নিউক্লিয়াসে গিয়ে পতিত হবে। এবার বুঝতেছো টোটাল কনসেপ্টটা। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা ছিল, যে ইলেকট্রন ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসে পড়ে যাচ্ছিল, সেইটা সে কিন্তু অলরেডি দূর করে দিছে, যে ইলেকট্রন গুলা নিউক্লিয়াসের চারপাশে নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে ঘুরে। নির্দিষ্ট শক্তির, শক্তি কথাটা মিসিং গেছে, নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথের মান এটা বুঝতে পারছো, নির্দিষ্ট শক্তির মানে হচ্ছে নিউক্লিয়াস থেকে
কতটুকু দূরে ইলেকট্রনটা থাকবে সেইখানের যতটুকু শক্তি ওই ইলেকট্রনটার ততটুকু শক্তি দেখেই ওখানে আসে। কথা বুঝতে পারছো? তাহলে ও সামনেও যাবে না পিছনে যাবে না, ও নিউক্লিয়াসে পড়ার কোনো চান্স নাই। তাহলে এই হচ্ছে প্রথম কথা। এবং এগুলাকে সে নাম দিছে হচ্ছে, এই নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথ গুলাকে সে এন বলে নাম দিছে। এবং এন এর মান 1 হলে 1 নাম্বার, 2 হলে 2 নাম্বার, 3 হলে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এভাবে কক্ষপথ গুলো বাড়বে। 1 নাম্বার শক্তি স্তর, 2 নাম্বার শক্তি স্তর, এইভাবে। এবং এই বৃত্তাকার কক্ষপথের সে নাম দিছে হচ্ছে শক্তি স্তর, প্রধান কক্ষপথ, বিভিন্ন নামে তোমরা শুনবা, সবগুলোর মানে একই। অরবিট, প্রধান শক্তি স্তর, এই সবগুলোর মানে এই কক্ষপথ গুলাকেই বোঝায়। তাহলে বোরের প্রথম কথাটা কি? বোরের প্রথম কথা হচ্ছে যে ইলেকট্রন গুলা নিউক্লিয়াসের চারপাশে নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে ঘুরে, এই নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথ গুলাকে এন বলে সে বলছে। এবং এন এর মান 1 হইলে 1 নাম্বার শক্তি স্তর, 2 হলে 2 নাম্বার, 3 হলে 3 নাম্বার, এভাবে সিরিয়ালি হবে। এবং এগুলাকে সে শক্তি স্তর, প্রধান শক্তি স্তর, অরবিট অথবা প্রধান শক্তি স্তর, প্রধান কক্ষপথ এই নামে ডাকা হয়। তাহলে তার প্রথম কথাটা বুঝতে পারছো। সেকেন্ড কথায় আসো। সে ম্যাথমেটিক্যালি সে বলছে যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, অর্থাৎ একটা ইলেকট্রন যে এই বৃত্তাকার পথে ঘুরতেছে, এই বৃত্তাকার পথে ঘোরার কারণে তার যে কৌণিক ভরবেগটা, সেই কৌণিক ভরবেগের মানটাও নির্দিষ্ট। কারণ ওরা তো একটা নির্দিষ্ট শক্তির কক্ষপথে ঘুরতেছে, তাহলে ওদের যে ঘোরার কৌণিক বেগ সেটাও কি থাকবে? সেম থাকবে। তাহলে ইলেকট্রনের কৌণিক ভরবেগটা সেম থাকবে বা নির্দিষ্ট থাকবে। এবং সেটার মানটা কত হবে? সেটার মানটা হবে mvr = nh/2 অর্থাৎ একটু দেখো, h/2 এর n গুণিতক মানে কি? ওই যে যত কক্ষপথে ঘুরতেছে তার তত h/2 কিরকম? কোন ইলেকট্রন 1 নাম্বার কক্ষপথে আছে, তাহলে n এর মান কত? 1। কোন ইলেকট্রন 2 নাম্বার কক্ষপথে আছে, তার n এর মান কত? 2। তাহলে তুমি দেখো, কোন ইলেকট্রন যদি 2 নাম্বার কক্ষপথে থাকে তাহলে তার এটা কত হবে? 2 × h/2 কেউ যদি 3 নাম্বার কক্ষপথে থাকে তাহলে 3 × h/2 তাহলে n হইলে n × h/2 তার মানে আলটিমেটলি এই কৌণিক ভরবেগের মানটা আসতেছে h/2 এর n গুণিতক। n মানে কি? সে কয় নাম্বার কক্ষপথে আছে, ইলেকট্রনটা কত নাম্বার কক্ষপথে আছে, সেটাই হচ্ছে n। এবং তার সাথে কত গুণ হবে? h/2। এটাই হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তাহলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = nh/2 বা h/2 এর n গুণিতক। এভাবে তোমরা চাইলে বাংলায় লিখতে পারো। এবার 3 নাম্বার। আচ্ছা, সো এখন একটু দেখো, কোন একটা ইলেকট্রন একটু আগে বলছি যে 1 নম্বর শক্তি স্তরে কেন আছে, কারণ 1 নম্বর শক্তি স্তরে ধরো এখানে শক্তি হচ্ছে 40 জুল, ওর কাছে 40 জুল শক্তি আছে বলেই ও 1 নম্বরে আছে, তাই তো? এবং 2 নম্বরে বলছিলাম 2 নম্বরের শক্তি স্তর হচ্ছে, 2 নম্বরেরটা ধরো হচ্ছে 60 জুল শক্তি। এবং 3 নম্বর শক্তি স্তরটা একটু বাঁকাতারা করে আঁকলাম, এটা হচ্ছে ধরো আচ্ছা গোল করে আঁকি, তাহলে কনফিউশন হতে পারে যে ভাই এই শক্তি স্তর আবার এরকম হলো কিভাবে। এটা ধরো 3 নাম্বার এবং এটা শক্তি স্তর ধরো 80 জুল। তো এবার বুঝো, একটা ইলেকট্রন এখানে আছে, তার মানে ওর শক্তি 40 জুল, এই জন্য হচ্ছে প্রথম কক্ষপথে আছে। এখন ওকে যদি তুমি বাইরে থেকে আরো 20 জুল শক্তি দাও, এই যে বাইরে থেকে তুমি আরো ওকে 20 জুল শক্তি দিছো, তাহলে ওর আগে ছিল 40 জুল শক্তি, এখন বাইরে থেকে তুমি আরো 20 দিছো, তাহলে ওর শক্তি কত হয়েছে? 60। তাহলে কি ও আর 1 নম্বরে থাকবে? বোর কি বলছে? যার যতটুকু শক্তি সে সেখানেই থাকবে, সেখানেই নির্দিষ্ট। তাহলে ও 1 নম্বরে ছিল কারণ ওর শক্তি ছিল 40 জুল। বাইরে থেকে আমি 20 জুল শক্তি সাপ্লাই দিছি, কেমনে দিছি সেটা পরের কথা। ওকে ধরে দিছি বাইরে থেকে 20 জুল শক্তি, তাহলে 40 আর 20 শক্তি হচ্ছে কত? 60। তাহলে ও কি করবে? 40 এর থেকে জাম্প করে উপরের দিকে কই চলে আসবে? 60 এর শক্তি স্তর যেটা সেখানে চলে আসবে, কারণ এখনো শক্তি কত? 40 কিন্তু নাই, 40 আর 20 60 হয়ে গেছে। তাহলে 40 থেকে লাভ দিয়ে কই চলে যাবে? 60 চলে যাবে। তাহলে এইবার আসো ভাইয়া, বাইরে থেকে শক্তি ইলেকট্রনকে দিলে ইলেকট্রনের শক্তি বাড়ে, আর ইলেকট্রনের শক্তি বাড়লে দেখো তো কি হয়েছে? 1 নাম্বার থেকে কই লাভ দিছে? 2 নাম্বার, মানে নিচের থেকে উপরের দিকে লাভ দিছে, তাই তো? তাহলে এবার আসো তো 9 10 এর কথা মনে আছে কিনা? ইলেকট্রনকে বাইরে থেকে শক্তি দিলে ইলেকট্রন নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে জাম্প করে। এবার মনে আছে? তাহলে দেখো, বাইরে থেকে শক্তি ইলেকট্রনকে দিলে ইলেকট্রন কি করবে? উপরের শক্তি স্তর থেকে
নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে জাম্প করবে, কারণ তুমি ওকে শক্তি দিছো, ও নিচের শক্তি স্তরে ছিল, বাইরে থেকে শক্তি পাইছে, ও আরো উপরের শক্তি স্তরে জাম্প করবে। বোরের প্রথম কথা, অর্থাৎ কি, ইলেকট্রন শক্তি শোষণ করলে, মানে তুমি বাইরে থেকে দিলে, ইলেকট্রন শক্তি শোষণ করলে নিচের কক্ষপথ থেকে উপরের কক্ষপথে কি হয়, জাম্প করে। উপরের কক্ষপথে জাম্প মানে যে বাংলায় লেখে হচ্ছে লাফ দেয়, উপরের কক্ষপথে লাফ দেয়। উল্টা কাহিনী চিন্তা করো তো ভাইয়া, কেউ 3 নম্বরে আছে, তার মানে শক্তি কত ভাইয়া, 80 জুল। তুমি ওর থেকে 20 জুল শক্তি নিয়ে নিছো, তাহলে ওর শক্তি কি এখন 80 আছে, কত, 60। তাহলে এইখানে থাকতে হলে ওর কত লাগবে, 80, কারণ কি বলছে, নির্দিষ্ট শক্তির থাকতে হবে। ওর 80 ছিল, 20 নিয়ে নিছি, ওর থেকে আমরা 20 জুল শক্তি নিয়ে নিছি, তাহলে ওর এখন আর 80 নাই, তাহলে ও কি করবে, বাধ্য হয়ে 60-এর কাছে চলে যাবে, মানে যেখানে 60 সেখানে চলে যাবে। কারণ বোর্ডের প্রথম কথাই বলছে, যার যতটুকু শক্তি সে সেখানেই থাকবে, সামনেও না পিছনেও না। যদি বাইরে থেকে দেই তাহলে নিচ থেকে উপরে লাফ দিবে, যদি তার থেকে নিয়ে নাও তাহলে উপর থেকে নিচে যাবে, কারণ তুমি শক্তি নিয়ে নিছো। তাহলে এখানে কি হবে, এই যে 3 নাম্বার থেকে 2 নম্বরে চলে যাবে। তাহলে উল্টা কাহিনী ঘটতেছে, ইলেকট্রন শক্তি ছেড়ে দিলে, বা আমরা এটাকে বইয়ের ভাষায় বলি বিকিরণ করলে, কি হবে, উপরের থেকে সে নিচে চলে যাবে। উপরের শক্তি স্তর বা কক্ষপথ থেকে, উপরের শক্তি স্তর থেকে নিচের কক্ষপথে লাফ দিবে। তাহলে এই হচ্ছে বোরের টোটাল 3টা মতবাদ, যে ইলেকট্রনগুলা নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, যেগুলাকে আমরা এন বলছে, সে 1 2 3 4 করে হচ্ছে, এগুলাকে সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে, যেগুলাকে শক্তি স্তর, প্রধান শক্তি স্তর, কক্ষপথ, প্রধান কক্ষপথ, অরবিট এসব নামে ডাকা হয়। সেকেন্ড কথা হচ্ছে, ইলেকট্রন যেহেতু নির্দিষ্ট কক্ষপথে থাকে, ওর কৌণিক ভরবেগটাও ফিক্সড, যেটা হচ্ছে mvr = ns/2 পাই, বা তুমি যদি বইয়ের ভাষায় বলো তাহলে হচ্ছে h/2 পাই এর সাথে n গুণিতক। n কি, সে যত নম্বর কক্ষপথে আছে সেইটার মানই হচ্ছে n। এরপরে আসো, যে ইলেকট্রনকে তুমি যদি শক্তি বাইরে থেকে দাও, সাপ্লাই দাও, তাহলে ওর নিচের থেকে উপরের দিকে জাম্প করবে, কারণ ওর শক্তি বাড়বে। আর ওর থেকে যদি শক্তি নিয়ে নাও, মানে ইলেকট্রন যদি বিকিরণ করে, তাহলে কি হবে, নিচের থেকে উপরের থেকে নিচে যাবে। এই জিনিসটা এখানে দেওয়া আছে, দেখো যে n = 2, এই জিনিসটা এখানে দেওয়া আছে যে n = 1 1 নাম্বার শক্তি স্তর, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। তার মানে প্রথম কথায় আসো, যে নিউক্লিয়াস চারপাশে বৃত্তাকার কক্ষপথ, এই যে হচ্ছে সেই বৃত্তাকার কক্ষপথ গুলা, বোর্ডের প্রথম কথা। এবং দেখো 3 নাম্বার কথা, এই দেখো এখানে একটা ইলেকট্রন ছিল, সে নিচের দিকে যাইতেছে, তো এখানে বলছে অ্যাটমস এমিটস এনার্জি, তার মানে ও এনার্জি ছাড়ছে, বিকিরণ করছে, ও এনার্জি ছাড়ছে বা বিকিরণ করছে। এবং আরেকটা দেখো, ও আছে 1 নম্বরে, সেখান থেকে চলে গেছে 3 নম্বরে, বলছে অ্যাটম অ্যাবজর্বস এনার্জি, মানে এনার্জি শোষণ করছে বা বাইরে থেকে নিছে, বা হচ্ছে ওকে দেওয়া হয়েছে শক্তি। তাহলে এই হচ্ছে টোটাল বোরের পরমাণু মডেলের যেই কথা। এখন এই যে কতটুকু শক্তি দিলে সে হচ্ছে জাম্প করতেছে, কতটুকু শক্তি দিলে সে উপর থেকে নিচে যাবে বা উপর থেকে নিচে আসবে, এইটাও হিসাব করার যে সূত্র, সেটাও কিন্তু বোর পরমাণু মডেলের, সেটা তোমরা পড়ে আসছো 9 10 থেকে। সূত্রটা কি মনে আছে? সূত্রটা একটু মনে করাই দিই, যে বোর পরমাণু মডেলের যে কতটুকু শক্তি লাগবে বা কতটুকু শক্তি দিয়ে তুমি জাম্প করবা, সেটা একটু বলে দিই, অর্থাৎ সূত্রটা নিয়ে আলোচনা করি। দেখো এই যে কতটুকু শক্তি নিয়ে ও হচ্ছে উপর থেকে নিচে জাম্প করলো, আমরা ধরো কেউ 3 থেকে 2 এ জাম্প করছে, তার মানে কি ওর শক্তি নিছে, অথবা উল্টা কেস 2 থেকে 3 এ গেছে, তাহলে কতটুকু শক্তির ডিফারেন্স বা কতটুকু শক্তি দিতে হবে বা নিতে হবে, সেটা আমরা বের করতে পারি এইভাবে, del E = hc / lambda অথবা h মিউ। এখানে কোনটা কি, h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, c হচ্ছে আলোর বেগ, আর ল্যামডা কি, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এবং মিউ কি, মিউ হচ্ছে কম্পাঙ্ক। তোমরা তরঙ্গ চ্যাপ্টারে এই ফর্মুলাটা পড়ে আসছো না, যে মিউ = c / lambda, আলটিমেটলি
ইজ ইকালস টু এইচ মিউ বা এইচ সি ডিভাইড বাই ল্যামডা। দেখো দুটা সূত্র আলটিমেটলি একই, খালি মিউর জায়গায় সি বাই ল্যামডা বসাইছি, এটাই। অর্থাৎ এখানে কতটুকু শক্তি দিলে সে কই থেকে কই জাম্প করবে সেটা আমরা ম্যাথমেটিক্যাল হিসাব করতে পারি। সূত্রটা কি? ডেল ই, কতটুকু শক্তি লাগবে, কতটুকু শক্তি শোষিত হবে বা কতটুকু শক্তি বিকিরণ করা লাগবে, সেইটা কিভাবে বের করব? শোষিত অথবা বিকিরিত দুইটাই বের করতে পারবো। অর্থাৎ কতটুকু শক্তি দিতে হবে, কতটুকু শক্তি নিতে হবে, টোটাল জিনিসটাই এই ডেল ই হিসাব করতে পারবো কিভাবে? এই সি ডিভাইড বাই ল্যামডা, মানে ল্যামডার মানটা যদি জানি যে কত, এক ধরো 3 থেকে 2 এ যেতে ল্যামডার মানটা কত সেটা যদি আমরা জানি, সেটা বসাই দিলেই এটা পেয়ে যাবো। অথবা আমরা যদি কম্পাঙ্কের মানটা জানি তাহলে পেয়ে যাবো। অথবা 2 থেকে 3 এ গেলে কতটুকু কম্পাঙ্ক হবে বা ল্যামডা হবে সেটা মানটা বসাই দিলেই কি পেয়ে যাবো? যে কতটুকু শক্তি আলটিমেটলি ওকে শোষিত বা বিকিরিত করতে হবে। তাহলে বোরের পরমাণু মডেলটা কিন্তু আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ এখানে এইভাবে হয়তো তোমরা 19 চিন্তা করো নাই বোরের পরমাণু মডেলটা, কিন্তু আমি যখন 19 স্টুডেন্ট পড়াইছি আমি এইভাবে পড়াইছি, ঠিক আছে, যেন হচ্ছে ওরা ভিতর থেকে জিনিসটা বুঝতে পারে। তাহলে আশা করি বোরের পরমাণু মডেলটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। এবার আসো আমরা হচ্ছে একটু প্রশ্ন অ্যানালাইসিস করব যে এই পরমাণু মডেল দুটো যে আমরা পড়লাম সেখান থেকে কি ধরনের প্রশ্ন আসে। এই লেকচার সিরিজগুলো আমরা এইটাকে প্রিমিয়াম কেন নাম দিছি, যে গুণগত রসায়নের প্রিমিয়াম লেকচার সিরিজ। দেখো প্রথমে আমরা টপিক অ্যানালাইসিস করলাম যে গুণগত রসায়নে তুমি কি কি পড়তে চাইতেছো, এরপর আমরা পরমাণু মূল কণিকা নিয়ে পড়লাম, এরপরে রাদারফোর্ডের পরমাণুর এক্সপেরিমেন্টটা দেখলাম, চিত্র দেখলাম, এরপর এক্সপেরিমেন্টটা পড়লাম, সেখান থেকে কি কথাগুলো আসছে সেটা বোঝার চেষ্টা করলাম। বোরের পরমাণু মডেলটা পড়লাম, বোরের পরমাণু মডেলের প্রত্যেকটা কথার ইনডেপথ ব্যাখ্যা করলাম, এবং এখন আমরা পড়বো যে এখান থেকে বোর্ডে কি প্রশ্ন আসে। দেখো এখান থেকে প্রথম প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলটা বর্ণনা করো, অথবা বোরের পরমাণু মডেলটা বর্ণনা করো। অর্থাৎ তোমাকে তাদের পরমাণু মডেলে কি কথাগুলো বলছে সেটা বর্ণনা করতে হবে। অর্থাৎ রাদারফোর্ড এবং বোরের পরমাণুর মডেল ব্যাখ্যা। সো রিটেনে এই প্রশ্ন আসবে যে রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেলের ব্যাখ্যা। সেখানে তুমি রাদারফোর্ড যে 3টা কথা বলছে সেটা বলবা এবং বোর যে 3টা কথা বলছে সেটা বলবা। তাহলে প্রথম কি প্রশ্ন আসে? রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেল ব্যাখ্যা। এবং খুব কম প্রশ্ন আসে, 1 থেকে 2টা বোর্ডে এই প্রশ্নগুলা আসে, ঠিক আছে, বেশি বোর্ডে আসে না। এরপরে দুইটা মডেলের তুলনা আসবে, রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের তুলনা, এটাই সব থেকে বেশি আসে। যদি এখান থেকে প্রশ্ন আসে তাহলে এইটাই সব থেকে বেশি আসে, রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের তুলনা। এটা ডিরেক্ট এইভাবে বলতে পারে যে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের তুলনা করো, অথবা আরেকটা ভাবে ঘুরায় দেয় যে রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেলের মধ্যে, রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেলের মধ্যে কোনটা বেশি উপযোগী তুমি মনে করো সেটা, কোনটা বেশি উপযোগী সেটা বর্ণনা করো। তাইলে রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেল ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন আসে যে রাদারফোর্ড পরমাণু মডেল ব্যাখ্যা করো, বোর পরমাণু মডেল ব্যাখ্যা করো। চিত্র দেয়, রাদারফোর্ড পরমাণু মডেলে এই চিত্রটা দেয়, অর্থাৎ ওই সৌরজগতের যে চিত্রটা আছে এটা দিয়ে বলে, ধরো এটা হচ্ছে চিত্র এ, বলবে চিত্র এর যে মডেলটা আছে সেটা ব্যাখ্যা করো। ডিরেক্ট রাদারফোর্ডের নাম উচ্চারণ করবে না, বলবে চিত্র এর যে মডেলটা আছে সেটা ব্যাখ্যা করো। তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে কি রাদারফোর্ড পরমাণু মডেল। এরপরে বোরের পরমাণু মডেলে কি চিত্র আসে? এই যে এটা নিউক্লিয়াস, তার পাশে এটা, তো এটা বললো চিত্র বি, বলবে বি অর্থাৎ বোরের পরমাণু মডেলটা ব্যাখ্যা করো। এটা না বলে বলবে চিত্র বি এর যে মডেলটা আছে সেটা ব্যাখ্যা করো। এরপর বলবে এ আর বি এর মধ্যে তুলনা করো, ঠিক আছে। এখন কোনটা বেশি উপযোগী এই প্রশ্নটাই আসে, যদি আসে। এখান থেকে প্রশ্ন খুব কম আসে, কারণ যেহেতু রিটেন টাইপের প্রশ্ন এবং 9-10 অলরেডি পড়ে আসছো, এখান থেকে প্রশ্ন কম আসে। কারণ দেখো আমরা যদি টপিক অ্যানালাইসিস একটু যাই, তাহলে আমাদের প্রশ্ন আসার মতো কিন্তু অনেক কিছু আছে। দেখো দ্রাব্যতা কেএসপি কেপি থেকে তো একটা আসছে, এটা তো শেষ। বাকি শিক্ষা পরীক্ষা আছে, আয়ন শনাক্তকরণ আছে, ম্যাথ আছে, বর্ণালী ম্যাথ আছে, গঠন আছে, পরমাণুর বিভিন্ন নীতি আছে, কোয়ান্টাম সংখ্যা আছে। তার মানে পড়ার মতো কিন্তু অনেক কিছু আছে, প্রশ্ন আসার মতো অনেক জায়গা আছে। তো প্রশ্নের জন্য একটু কম আসে, বাট যদি আসে তাহলে প্রশ্ন কই থেকে আসে ভাইয়া? আমি বললাম যে প্রশ্ন আসে হচ্ছে কোনটা বেশি উপযোগী, কোনটা বেশি ভালো, কোনটা তোমার কাছে বেশি উপযুক্ত মনে হয়, পরমাণুর গঠনটাকে কোনটা খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারছে সেইটা। এবং এটার অ্যান্সার হচ্ছে বোর পরমাণু মডেল। আচ্ছা,
তার আগে আমরা একটু বোর পরমাণু মডেলটা যেহেতু পড়ছি, বোর পরমাণু মডেলের ভুল এগুলো তো আমাদেরকে জানতে হবে, তাই না? নাহলে তো আমরা বলতে একটা সিদ্ধান্তে আসতে হবে তো যে বোর পরমাণু মডেলটা বেশি উপযোগী নাকি রাদারফোর্ড। এই সিদ্ধান্তে কখন আসবা? তুমি আগে রাদারফোর্ড জানছো, রাদারফোর্ডের ভুলগুলা জানছো, বোর জানছো, এবার বোরের ভুলগুলা যখন জানবা তখন তুমি মিলাই দেখতে পারবা যে কার সাফল্য বেশি, কে ভুলভ্রান্তি কম করছে, কে আমাদেরকে বেশি ভালোভাবে পরমাণুর গঠনটা বলতে পারছে, তাই না? তাহলে আমরা বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো একটু আলোচনা করি। বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা আলোচনা করব। ওকে ফাইন। 1 নম্বর আসো, সে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারছে। সে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারছে, এটা বোরের অনেক বড় একটা সাফল্য, যেটা রাদারফোর্ড পারে নাই। বাট সে একটা ইলেকট্রন থাকলেই শুধুমাত্র পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারছে, শুধুমাত্র হাইড্রোজেন না কিন্তু। আমি কি বলছি বুঝো, একটা ইলেকট্রন কিরকম, যেমন হাইড্রোজেন, আমরা সবাই জানি হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকে। আমরা জানি হিলিয়ামে 2টা ইলেকট্রন থাকে, বাট হিলিয়াম প্লাসে কিন্তু একটা ইলেকট্রন থাকে। এরপরে আমরা জানি লিথিয়ামে 3টা ইলেকট্রন থাকে, বাট লিথিয়াম থেকে যদি 3টার মধ্যে 2টা বের করে নিই ইলেকট্রন, তাহলে থাকে একটা। অর্থাৎ এরকম একটা ইলেকট্রন বিশিষ্ট যেসব পরমাণুগুলো আছে তাদের কি ব্যাখ্যা করতে পারে, তাদের বর্ণালী ঠিকই ব্যাখ্যা করতে পারে, কিন্তু যখনই একের থেকে বেশি হয়ে যায় তখন আর ব্যাখ্যা করতে পারে না। এটা কি তার সীমাবদ্ধতা না? যে একের থেকে বেশি ইলেকট্রন, 2টা 3টা 4টা 5টা ইলেকট্রন হলে বর্ণালী কেমন হবে এটা সে ব্যাখ্যা করতে পারে না। সো সে এক ইলেকট্রন বিশিষ্ট ইসের বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী সে কি করতে পারে না, ব্যাখ্যা করতে পারে না। এরপর আসো, সে আকার সম্পর্কে বলছে, মানে সে রাদারফোর্ডের একটা ভুল দূর করছে। নির্দিষ্ট কক্ষপথের কথা বলছে, যেটা দিয়ে আমরা দেখছি ম্যাক্সওয়েলের যে কথাটা সেটাকেও সে কি করছে, রাদারফোর্ডের যে ভুল সীমাবদ্ধতা সেটাকে সে দূর করছে। তার মানে এই 3টা জিনিসই দিয়ে বোঝা যায় যে রাদারফোর্ডের পরমাণু মডেলের থেকে বোরের পরমাণু মডেলটা বেশি উপযোগী। ঠিক আছে, বাট তারপরে আমরা বোরের পরমাণু মডেলের আরো ভুলগুলাকে ধরার চেষ্টা করব। 2টা প্রভাব আছে, একটা হচ্ছে জি ম্যান প্রভাব এবং আরেকটা হচ্ছে স্টার্ক প্রভাব। বলার স্টার্ক না কিন্তু, আমরা অস্ট্রেলিয়ার বলার ছিল মিচেল স্টার্ক, সেটা না কিন্তু। আচ্ছা, জি ম্যান এবং স্টার্ক প্রভাব এটা কি? দেখো, সে যখন হচ্ছে পরীক্ষাটা করছে কত সালে ভাইয়া? 1913 সালে, মনে আছে? সো 1913 সালে তখন আসলে অত শক্তিশালী যন্ত্র দিয়ে সে বর্ণালী গুলাকে চেক করে নাই। তো চেক না করাতে সে মূলত যেটা দেখছে সেটা হচ্ছে বর্ণালী গুলা একটা রেখার মধ্যে আলোগুলা যায়, সে এটা দেখছে। অর্থাৎ বর্ণালীতে সে মাত্র একটা রেখা দেখছে, একটা রেখা। বাট এই যে বিজ্ঞানী জি ম্যান এবং স্টার্ক তারা যেটা করছে, জি ম্যান হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মধ্যে সে বর্ণালীটাকে অ্যাপ্লাই করছে, চৌম্বক ক্ষেত্রে। আর স্টার্ক হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্রে এই বর্ণালীটাকে তোমার কি করছে, এই বর্ণালীটাকে চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে পাস করছে। এবং জিম্যান কি করছে, চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে, আর স্টার্ক হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্রের মধ্য দিয়ে এই বর্ণালীটাকে পাস করছে। পাস করার পর দেখা গেছে ওই রেখাগুলা আরো ছোট 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 বর্ণালীর রেখাগুলো আরো ছোট ছোট রেখায় ভাগ হয়ে যায়। যখনই চৌম্বক ক্ষেত্র এবং বিদ্যুৎ ক্ষেত্রের মধ্য দিয়ে বর্ণালী রেখাগুলোকে পাস করা হয় তখন সেই বর্ণালী রেখাগুলা যে একটা রেখার মতো ছিল সেটা ছোট 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 রেখায় ভাগ হয়ে যায়। এটা কেন হইলো, এই ছোট ছোট রেখায় কেন ভাগ হইলো সেটা কি করতে পারে নাই, বোর বলতে পারে নাই। তার মানে জিম্যান এবং স্টার্ক প্রভাব ব্যাখ্যা করতে পারে নাই। পরীক্ষাতে যদি আসে জিম্যান প্রভাব কি, তুমি বলবা বর্ণালীর উপরে চৌম্বক ক্ষেত্রে বর্ণালীর রেখাগুলা সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভাগ হয়ে যাওয়ার যে ঘটনা এটাকে বলা হয় জিম্যান প্রভাব। আর বিদ্যুৎ ক্ষেত্রের কারণে বর্ণালীর রেখাগুলা সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত হওয়ার যে ঘটনা সেটাকে বলা হয় স্টার্ক প্রভাব। এবং এই বোর জিম্যান এবং স্টার্ক প্রভাবটা কেন হইলো সেইটা ব্যাখ্যা করতে পারে নাই। কথা বুঝতে পারছো? তাহলে সে একের বেশি ইলেকট্রন হলে বর্ণালী ব্যাখ্যা করতে পারে নাই, এবং চৌম্বক ক্ষেত্র এবং বিদ্যুৎ ক্ষেত্রে বর্ণালী রেখাগুলো যে ভাগ হয়ে যায় সেটা কেন হয়, জিম্যান এবং স্টার্ক সেটা যে করলো সেটা সে বলতে পারে নাই। এরপরে আসো, সে বলছে বর্ণালীগুলো একটা মাত্র রেখা, বর্ণালীতে একটি মাত্র রেখা পাবার কথা।
বাট পরবর্তীতে সে যখন এগুলা দেখছে তখন কিন্তু অত শক্তিশালী মাইক্রোস্কোপ আবিষ্কার হয়নি, তখন কিন্তু অত শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হয় নাই। তো সে যখন দেখছে তখন সে দেখছে বর্ণালীগুলো একটা মাত্র রেখা, বাট পরে দেখা গেছে শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে যে বর্ণালীগুলো আসলে একটা রেখা না, বর্ণালীগুলো অনেকগুলা ফোটনের প্যাকেট এমন ভাবে যায় মনে হয় যেন একটা রেখা যাইতেছে। সে যখন এটা এভাবে দেখছে মনে হয়েছে যে, কারণ তার যন্ত্রটা তো শক্তিশালী ছিল না, সে দেখছে বর্ণালীটা একটা মাত্র রেখা। বাট যখন এটাকে আরো জুম করে আরো শক্তিশালী মাইক্রোস্কোপে দেখা গেছে তখন দেখা গেছে যে অনেকগুলো ছোট্ট 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 রেখা প্যাকেট প্যাকেট আকারে এমন ভাবে গেছে, ফোটনের যে প্যাকেট বা আলোর প্যাকেট আমরা বলি, সেগুলা মিলে মনে হয়েছে একটা রেখার মতো। তো এটা কেন হইলো এটা সে বলতে পারে নাই। এটা আসলে তার ভুল না, এটা আসলে সেই সময়কার তো অত শক্তিশালী মাইক্রোস্কোপ আবিষ্কার হয় নাই, তো হয় নাই, সে যতটুকু দেখছে ততটুকু বলছে। ঠিক আছে, এটা আসলে তার সীমাবদ্ধতা, এটা তার ভুল না। ঠিক আছে, সো এই হচ্ছে বোরের পরমাণু মডেলের যে ভুলগুলো আছে। আরেকটা ভুল আছে, সেটা হচ্ছে এই যে এম ভি আর ইজিক্যালস টু এন এইচ বাই টুয়াইস পাই যেটা আছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এইটা সে কোনো ম্যাথমেটিক্যাল প্রুফ ছাড়াই বলছিল যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে এম ভি আর ইজিক্যালস টু এন এস বাই টু পাই, কিন্তু এটার কোনো ম্যাথমেটিক্যাল প্রুফ সে সাবমিট করতে পারে নাই, যদিও এটার মানটা কারেক্ট আসে। বুঝছো, মানটা ঠিক আছে, ইলেকট্রনের কৌণিক ভরবেগ হিসাব করলে এই সূত্র দিয়ে মান পুরা কাছাকাছি আসে, কিন্তু এটা সে কেমনে আনছে, এটার ম্যাথমেটিক্যাল প্রুফ কি, এটা সে বলতে পারে নাই। ঠিক আছে, এটা তার একটা সীমাবদ্ধতা। এবং লাস্ট যে সীমাবদ্ধতা, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি যদি আমরা পড়ি তখন আমরা দেখব আমরা একই সাথে ইলেকট্রনের ভরবেগ এবং অবস্থান বের করতে পারবো না। আমরা একই সাথে কি করতে পারবো না, ইলেকট্রনের ভরবেগ এবং অবস্থান বের করতে পারবো না। কিন্তু তুমি যদি এই সূত্রটার দিকে তাকাও, এম ভি আর ইজ ইকালস টু এন এইচ ডিভাইড বাই টুয়াইস পাই, এখানের যে এম ভি আমরা ছোটবেলায় ফিজিক্সে পড়ে আসছি না, যে এম ভি মানে কি ভরবেগ, ভর এবং বেগের গুণফল, এম এবং ভি, এই গুণফলটাকে কি বলা হয়, ভরবেগ বলা হয়। আর আর এটা মানে কি, ইলেকট্রনটা কোন কক্ষপথে আছে সেটার অবস্থান না। তার মানে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলা দিয়ে যে সে মান বের করতেছে, সে কি করতেছে, একই সাথে ভরবেগ বের করতেছে আবার অবস্থান বের করতেছে। কিন্তু হাইজেনবার্গ অলরেডি প্রমাণ করছে যে তুমি চাইলেও একটা গতিশীল বস্তু যেমন ইলেকট্রনের ক্ষেত্রে ভরবেগ এবং অবস্থান একই সাথে বের করতে পারবা না। ভরবেগ বের করতে গেলে অবস্থান বের করাটা অনিশ্চিত হয়ে পড়বে বা ভুল হবে, আবার অবস্থান বের করতে গেলে ভরবেগ বের করাটা ভুল হয়ে যাবে, তাইলে। কিন্তু সেই ফর্মুলা দিয়ে কি করছে, ভরবেগ আর অবস্থান একই সাথে হচ্ছে তোমার ব্যাখ্যা করে দিছে, যেটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে কি ভুল থিওরিটিক্যালি। ঠিক আছে, সো এটা কি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে কিন্তু কি ভুল। সো এই হচ্ছে বোরের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা গুলো আছে। এখন আসলে তুলনা করি যে কোনটা ভালো কোনটা খারাপ। ঠিক আছে, রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেলের মধ্যে যে তুলনা বা কোনটা বেশি উপযোগী, তুমি চিন্তা করে দেখো, রাদারফোর্ডে তুমি যতটুকু জানতে পারছো তার থেকে অনেক বেশি জানতে পারছো তুমি বোর পরমাণু মডেলে। বোর পরমাণু মডেলে প্রথমে তুমি হচ্ছে জানতে পারছো যে এটার আকার বৃত্তাকার, যদিও এটা আংশিক ভুল, কারণ হচ্ছে এটা বৃত্ত হচ্ছে 2D আর গোলাকার হচ্ছে 3D, তাই না? তো সে 2D বলছে, এটা আসলে একটা সীমাবদ্ধতা, বা তুমি চাইলে ভুলের মধ্যে উল্লেখ করতে পারো। কিন্তু উপযোগীর কথা যদি চিন্তা করো, তুমি রাদারফোর্ডের থেকেও অনেক বেশি বিস্তারিত ভাবে বোরের পরমাণু মডেল জানতে পারছো, যে আকার বৃত্তাকার এগুলাকে এটা বলা হয়, কৌণিক ভরবেগটা মানটা বের করতে পারতেছি, যদিও কেমনে আসছে সে বলতে পারে নাই, বাট মানটা বের করতে পারতেছি কৌণিক ভরবেগ। এরপর হচ্ছে ইলেকট্রনকে শক্তি বাইরে থেকে দিলে কি হবে, ইলেকট্রন থেকে শক্তি নিলে কি হবে। ঠিক আছে, সে নির্দিষ্ট কক্ষপথে থাকতেছে, এই জিনিসগুলা খুব ভালোভাবে কি করতে পারছে, বোর ব্যাখ্যা করতে পারছে। সো যদি প্রশ্ন আসে যে কোনটা বেশি উপযোগী, তুমি বলবা যে ভাইয়া বোর পরমাণু মডেলটা বেশি উপযোগী। কথা বুঝতে পারছো? তাহলে টোটাল বোর পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, দুটো থেকে কি প্রশ্ন আসে এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সার কি, টোটাল জিনিসটা বুঝতে পারছো। এইবার আমরা প্রশ্ন সলভে যাব। আমাদের ক্লাসগুলোর ফিচারটা এরকম যে আমরা টোটাল জিনিসটাকে কনসেপচুয়ালি পড়ার পরে আমরা প্রশ্ন সলভ করব, প্রশ্ন সলভ করে দেখব যে আমরা যা পড়ছি সেগুলোই কি আমাদের প্রশ্ন বা বোর্ডে আসে কিনা। তাহলে চলো আমরা শুরু করি বোর্ড প্রশ্ন সলভ। বিগত বছরের প্রশ্ন সলভিং শুরু করলাম। ওকে ফাইন, বরিশাল বোর্ডের প্রশ্ন। তোমরা যদি না দেখো আমি বলতেছি, এখানে দুটা চিত্র দেওয়া আছে, তোমরা এখন দেখলেই চিনবা আশা করি। একটা চিত্র দেওয়া আছে এরকম, নিউক্লিয়াস এবং চারপাশে ইলেকট্রন, এবং আরেকটা এটা বলছে চিত্র এ, এবং আরেকটা বলছে হচ্ছে তোমার এরকম অনেকগুলা শক্তি স্তর দেওয়া আছে, বলছে এটা হচ্ছে বি।
দুইটা চিত্র বুঝে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আমাদের প্রশ্ন বলছে যে 4 নাম্বার প্রশ্নটা আমাদের এই টপিক থেকে আসছে, গণবা প্রশ্নটা অন্য টপিকের। প্রশ্নে আমাদের বলছে এই দুটা মডেলের মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য বলে তুমি মনে করো। বরিশাল বোর্ড 2022 সালের প্রশ্ন, বরিশাল বোর্ড 2022 সালের প্রশ্ন, যে এ এবং বি মডেলের মধ্যে কোনটাকে তুমি বেশি উপযোগী মনে করো। এবার তুমি যখনই দেখছো যে অনেকগুলা কক্ষপথ, তার মানে এটা কোন কে হয়ে গেছে, এটা বোর পরমাণু মডেল। আর পাশে কে আছে, আর কি পড়ছো দুইটার মডেল, তাহলে এটা যদি বোর হয় এটা কি রাদারফোর্ড। যদিও চিনতেছি না, বাট এভাবে কিন্তু তুমি চাইলেই বুঝতে পারো। তুমি যদি বুঝবা রাদারফোর্ড, তাহলে তুমি তো বলো ভাই এটা কি আমরা পড়ছি, কোনটা বেশি উপযোগী, তাহলে এইটার আনসার কি বি। বি মানে হচ্ছে বোর পরমাণু মডেল বেশি উপযোগী। এখন তুমি অ্যান্সার করবা কিভাবে সেটাও আমরা বলবো। এই জন্যই কিন্তু এই লেকচার সিরিজটা আমি নাম দিছি প্রিমিয়াম লেকচার সিরিজ। অর্থাৎ তোমার কোনো কিছুই বাদ যাবে না, তুমি কিভাবে পরীক্ষাতে অ্যান্সার করবা, কতটুকু অ্যান্সার করবা, ওই টপিকে কোন টপিক আমরা পড়তেছি সেইটাও তোমাদেরকে আমি বলে দিব। সো ফার্স্টে কথা হচ্ছে যে এখানে বোর পরমাণু মডেলটা কি ভাইয়া বেশি উপযোগী। এইবার তুমি কারণ ব্যাখ্যা করা শুরু করবা। দেখো তুমি ফার্স্টে বলবা যে বোর পরমাণু মডেলে আমরা আকার জানতে পারছি, যেটা রাদারফোর্ডে জানতে পারিনি। বোর পরমাণু মডেল দিয়ে আমরা বর্ণালী ব্যাখ্যা করতে পারছি, যেটা রাদারফোর্ডে পারি নাই। 3 নম্বরে আমরা বোর পরমাণু মডেল থেকে ইলেকট্রন শক্তি শোষিত হলে কোন থেকে কই লাভ দিবে সেটা পড়ছি। তারপরে বিকিরণ হইলে কই থেকে কই যাবে, এই জিনিসগুলা কি করছি আমরা বোর পরমাণু মডেলে পড়ছি, যার কিছু আমরা কি করতে পারি নাই। এরপরে নির্দিষ্ট শক্তির কক্ষপথের যে কনসেপ্টটা সেটা আমরা বের করতে পারছি বোর পরমাণু মডেল থেকে, নির্দিষ্ট শক্তির যে কক্ষপথের ধারণা সেইটা। এরপরে 5 নম্বরে আমরা ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে পারছি, কৌণিক ভরবেগ, তাই তো। তাহলে এই যে এত সব জিনিস আমরা ব্যাখ্যা করতে পারতেছি, এবং রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা গুলোকেই কি করা যায়, এই যে আকার, এটা রাদারফোর্ড পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে নাই। বর্ণালী, এটা রাদারফোর্ড পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে নাই। এটা রাদারফোর্ড পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে নাই, বোর পারছে। এই কৌণিক ভরবেগ রাদারফোর্ড পরমাণু মডেল তো কৌণিক ভরবেগ নিয়ে কিছু বলেই নেই। নির্দিষ্ট শক্তির যে ধারণা সেটা তো রাদারফোর্ডের পরমাণু মডেলে বলে নেই। তাহলে এত সব জিনিস আমরা বোর পরমাণু মডেল দিয়ে ব্যাখ্যা করতে পারতেছি। জিনিসগুলোকে একটু টপিক ওয়াইজ 1 নাম্বার 2 নাম্বার দিয়ে 3 নাম্বার দিয়ে সাজায় সাজায় লিখবা, যেটা বোরে পারছি রাদারফোর্ডে পারিনি। সো সেই অনুযায়ী আমরা বলতে পারি যে বোর পরমাণু মডেলটা কি বেশি উপযোগী। ওকে ফাইন, এরপরে প্রশ্ন। সেখানে দুটো জিনিস দেওয়া আছে, দেখো চিত্র 1 এ দেওয়া আছে এরকম, এটা হচ্ছে চিত্র এ, আর একটা চিত্র দেওয়া আছে এরকম। আর বলতে হবে এখান থেকে কি প্রশ্ন আসবে, এটা চিত্র এ, এটা চিত্র বি। ভাই কোথাকার প্রশ্ন, এটা হচ্ছে ময়মনসিংহ ক্যাডেট কলেজের প্রশ্ন। বোর্ড থেকে আমি খুব একটা প্রশ্ন পাই নাই এই টপিকে, বেশিরভাগ প্রশ্ন হচ্ছে তোমার অন্য টপিকের সাথে মিক্স করে দিচ্ছে বা ম্যাথ আসছে, এই জন্য আমি ধরে ধরে মডেলের প্রশ্নগুলো আসছে। তো তুমি দেখো জাস্ট খালি ময়মনসিংহ 22 সালের প্রশ্ন, আমি 21, 22, 20 এই 3 বছরে জাস্ট এই দুইটা মডেল থেকে এই একটা প্রশ্নই পাইছি, বাট কলেজে কিন্তু প্রশ্ন আসে। সো ময়মনসিংহ ক্যাডেট কলেজের এই প্রশ্নটা কি বলছে, এরকম একটা চিত্র দেওয়া আছে এ, এরকম একটা চিত্র দেওয়া আছে বি। সো বুঝতে পারতেছো এটা কি ভাইয়া বোর পরমাণু মডেল, আর এটা তো দেখি বুঝতে পারতেছি এটা কি রাদারফোর্ড পরমাণু মডেল। সো কি প্রশ্ন আসছে, বলছে 1 এবং 2 এর মধ্যে কোনটা বেশি ভালো, যৌক্তিক মতামত দাও। তোমরা এই মতামত দাও কোনটা বেশি ভালো বা উপযোগী। ডাইরেক্ট প্রশ্ন করছে কোনটা বেশি ভালো, এখানে ভালো মানে উপযোগী। আর করতে হবে কোনটা বেশি ভালো, সেম আগের প্রশ্ন। এরপরে আসো, আচ্ছা এখানে দুটো, এখানে আবার সেম দুটা চিত্র, প্লাস একটা শক্তি স্তর, এখানে একটা ইলেকট্রন দেওয়া আছে, আর আরেকটা হচ্ছে তোমার এরকম দুইটা কক্ষপথ দেওয়া আছে। বলছে এটা হচ্ছে মডেল এ, এটা হচ্ছে মডেল বি। তো দেখো যেখানে 1 থেকে বেশি কক্ষপথ দিছে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের বোর পরমাণু মডেল, আর সাথে যে থাকবে সেই রাদারফোর্ড, এটা এমনি বুঝতে পারতেছি এটা হচ্ছে রাদারফোর্ড। প্রশ্ন বলছে কোনটা অধিক যুক্তিযুক্ত, মানে কোনটা বেশি ভালো, কোনটা অধিক যুক্তিযুক্ত বা কোনটা বেশি উপযোগী। একটু আগে দেখলাম ময়মনসিংহ আসছে কোনটা বেশি ভালো, এই সবগুলো প্রশ্নের অ্যান্সার একই, সেটা কি বি বা বোর পরমাণু মডেল।
কথা বুঝতে পারছো? তাহলে বোর পরমাণু মডেল হচ্ছে বেশি উপযুক্ত। ওকে ফাইন, এটা কই আসছে? এটা হচ্ছে ঢাকা সিটি কলেজ, ঠিক আছে, ঢাকা সিটি কলেজ, ডিসিসি মেবি। সো ঢাকা সিটি কলেজের প্রশ্ন এটা, যে ওই তোমার হচ্ছে কোনটা বেশি উপযুক্ত। এরপরে সেন্ট জোসেফ, সেন্ট জোসেফে এই প্রশ্নটা আসছে, কি প্রশ্ন? একটা চিত্রই আসছে, একটু আলাদা দেখলাম। সো এখানে এভাবে দেওয়া আছে, তো বুঝতে পারছো এটা কি ভাই? আনডাউটেডলি এটা কি বোর পরমাণু মডেল। ওকে ফাইন। তো আর কোনো চিত্র দেওয়া নাই, এবার একটু বুঝতে পারতেছি যে মনে হয় আমাদেরকে এই চিত্র দেখে বুঝতে পারতেছে এখানে কি বর্ণনা করতে বলবে, মডেল সম্পর্কে বর্ণনা করতে বলবে, আর তো কিছু নাই। কারণ যদি রাদারফোর্ড থেকে প্রশ্ন আসছে তাহলে বলতো, বা করতেও পারে। দেখি, বলছে পরমাণুর গঠন সম্পর্কিত মডেলটি আলোচনা করো। বলছে মডেলটা আলোচনা করতে, তার মানে কি তুমি এক নম্বর মতবাদ বলবা, আকার সম্পর্কে যে বলছে, আকার নিয়ে যে কথাগুলো বলছে সেটা বলবা। দুই নম্বরে কৌণিক ভরবেগ mvr = ns divided by s এটা বলবা। এবং তিন নম্বরে তুমি বলবা যে শক্তি শোষিত হইলে বা নিলে কি হবে, এবং শক্তি বিকিরিত হইলে কি হবে, এবং তুমি চিত্র দিয়েও দেখাই দিতে পারো চাইলে, তাহলে নাম্বারটা ভালো পাওয়া যায়। যে শক্তি নিলে এখান থেকে কি হবে, উপরের দিকে জাম্প করবে, আর শক্তি তুমি যদি বিকিরণ করে তাহলে কি হবে, উপর থেকে নিচে জাম্প করবে, এবং সেটা কত, ডেল ইজিক্যালস টু hc ডিভাইড বাই ল্যামডা অথবা h মিউ। এই টোটাল জিনিসটাকে তুমি ব্যাখ্যা করবে। এটা হচ্ছে সেন্ট জোসেফের প্রশ্ন। ওকে, লাস্ট প্রশ্ন মেবি আমাদের ক্যান্টনমেন্ট কলেজ যশোর আসছে। কি প্রশ্ন? একটা মডেল দেওয়া আছে, দেখো প্লাস অনেকগুলা কক্ষপথ, তোমরা বুঝে গেছো এটা কি বোর, এবং দেওয়া আছে যে এখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে উপরের দিকে যাইতেছে। তোমাকে বলছে যে উদ্দীপকের এক্স এর উপস্থিতি প্রমাণের পরীক্ষার বর্ণনা দাও। এটা যে পরীক্ষাটা হয়েছে, এটা যে বর্ণনা সেটা দিতে বলছে। তুমি আমি চিন্তা করে দেখো, এই যে বর্ণনাটা কই শিখছো তুমি, বোর পরমাণু মডেল শিখছো না, আলটিমেটলি এটা হচ্ছে বোর পরমাণু মডেল, সেটার গঠন সম্পর্কে তোমার বলতে হবে, এবং স্পেশালি তোমাকে ফোকাস করতে হবে যে ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ হইলে কি হয় সেই জিনিসটা। অর্থাৎ তোমার কাছে পুরো মডেল জানতে চাই নেই, তোমার ইলেকট্রনের শক্তি শোষিত বা বিকিরিত হইলে কি হয় সেটা জানতে চাইছে, ঠিক আছে? তো এখানে খুব বেশি অ্যান্সার করার নাই, কারণ তোমরা জানো কলেজগুলোতে এরকম প্রশ্ন কিন্তু মাঝে মধ্যে দেয়, অ্যান্সার 5 লাইন দিয়ে রাখছে গহ নাম্বারে, তখন কি আমাদেরকে একটু চিত্র দিতে হয়, দেখলেন একদম যতটুকু বলছে ততটুকুই বর্ণনা করবো। তাহলে দেখো টোটাল আমরা লেকচারের প্রথম থেকে যদি একটু রিক্যাপ করি, আমরা আজকে লেকচারটা শুরু করলাম প্রথমত গুণগত রসায়নের, যেহেতু প্রথম লেকচার, আমি তোমাদের গুণগত রসায়নের পুরা টপিকে পুরা চ্যাপ্টারটাতে কি কি টপিক আছে সেটা অ্যানালাইসিস করছি, তাই তো? অর্থাৎ প্রথম টপিকটা ছিল আমাদের টপিক অ্যানালাইসিস, গুণগত রসায়ন। সেকেন্ড আমরা পরমাণুর মূল কণিকা, স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, কম্পোজিট কণিকা, এই কণিকাগুলো নিয়ে আলোচনা করলাম, এবং সেখান থেকে এমসিকিউ গুলাকে কিভাবে আনসার করবা সেই ট্রিক্সটা কিন্তু আমি তোমাদেরকে বলছি। এরপর আমরা রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, দুটার মধ্যে কোনটা ভালো, দুটার মধ্যে কি কি ভুল আছে, কিভাবে পরীক্ষা করে আমরা জিনিসগুলো পাইছি, পুরো বেসিক থেকে ইন ডেপথ থেকে আমরা জিনিসগুলোকে বোঝার চেষ্টা করছি। আশা করি এরপর তোমাদের 9-10 এর ভাইদের বা ছোট ভাই বোন যারা আছে তাদেরকে পড়াইতে পারবা, চাইলে তোমার ইন্টারের অনেক বন্ধুদেরকেও আটকে দিতে পারবা যে এই কনসেপ্টটা কেন বলছে বল, নির্দিষ্ট শক্তির কথাটা মানে তুই কি বুঝিস, এই জিনিসগুলো কিন্তু তোমরা এখন খুব ভালো মতো বুঝে গেছো আশা করি। এবং এরপর আমরা দেখলাম যে বোর্ডে কিভাবে প্রশ্নগুলো আসে, অর্থাৎ কোয়েশ্চেন অ্যানালাইসিস করছি যে কিভাবে প্রশ্ন আসে, এবং আমরা দেখলাম হুবহু কলেজ বলো বোর্ড বলো সব জায়গাতে কি আসে, এইভাবে প্রশ্নগুলো আসে। সো আশা করি আমাদের পরবর্তী লেকচারগুলোতেও তোমরা আমাদের সাথে থাকবা, এবং এভাবে আমরা প্রত্যেকটা টপিকের উপরে লেকচারগুলোকে সাজাবো। সো সবাইকে আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিচ্ছি প্রথম লেকচার থেকে, দেখা হবে দ্বিতীয় লেকচার।